এই ছেলে, তোর পরিচয় কি? আমার পরিচয়, আমি একজন সাধারণ মানুষ। তা না হয় বুঝলাম, তা আমার কাছে কি? আপনার কাছে আমার কিছু কথা ছিল। কি কথা? তাড়াতাড়ি বল, সময় নেই আমার হাতে। তা তো আমি জানি। তাহলে ন্যাকামি না করে তাড়াতাড়ি বল। আই লাভ ইউ নুসরাত। বাট আই ডোন্ট লাভ ইউ। আমাকে কেন ভালোবাসা যায় না? তোর মধ্যে এমন কি আছে যে আমি তোকে ভালোবাসবো? তুমি এতটা পাল্টে যাবে আমি কখনো তা ভাবিনি। সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হয়, যা সামনে মনে রাখা যায় না। তাই বলে সেই পুরনো দিনগুলো কি ভুলে যাব? যাব। কারণ আমি ছিলাম তখন একজন সাধারণ মেয়ে, আর এখন আমি সাধারণ মেয়ের থেকে অনেক পাওয়ারফুল মেয়ে হয়ে গেলাম। তুমি এইভাবে আমাকে ভুলে যাবে? এত বড় একটা চেয়ার পেয়ে তা আমি ভাবতেও পারি না। তা এখন যেহেতু বুঝতে পারছিস, তাহলে এখন আর আমার পিছনে না ঘুরেই নিজের পথ দেখ। আকাশ কোনো কথা না বলে চুপচাপ চলে আসে। বাইরে এসে কান্না করতে থাকে। এখন হয়তো অনেকে তেমন কিছুই বুঝতে পারছেন না, তাহলে সংক্ষেপে বলি আমি। এখানে আকাশ গ্রামের ছেলে, আর ইরা ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে। আকাশ ও ইরার পরিচয় হয়েছিল 4 বছর আগে, আর আজ 4 বছর পর আকাশ নিজের ভালোবাসার কথা ইরাকে বলতে এসেছে। কিন্তু ইরা আকাশকে ফিরিয়ে দিয়েছিল। আর কেন ফিরিয়ে দিয়েছিল তার কিছুটা কারণ আপনারা গল্পের নাম পড়ে বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারেননি তাদের জন্য অতীতের কিছু কাহিনী আছে যা আপনাদের জানতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন কেন ইরা আকাশের প্রপোজাল গ্রহণ করেনি। তাহলে চলুন 4 বছর আগে কিভাবে ওদের মধ্যে পরিচয় হয়েছিল তা জেনে আসি। ফ্ল্যাশব্যাক। আকাশের আব্বু: আকাশ, তোর তো রেজাল্ট অনেক ভালো হয়েছে, তা এবার কোথায় গিয়ে পড়াশোনা করবি? আব্বু, রেজাল্ট তো আমার অনেক ভালো, আমি চাই ঢাকায় গিয়ে পড়তে। এত দূরে গিয়ে পড়ার কি দরকার বল? আব্বু, বড় বিশ্ববিদ্যালয়ে না পড়লে বড় হবো কি করে? আর ওখানে থেকে ভালো রেজাল্ট করে বের হতে পারলে তোমাদের এখানে নিয়ে যাব। তবে বাবা, সাবধানে যাবি। ওখানে কোনো খারাপ ছেলেদের সাথে মিশবি না। যদি টাকার প্রয়োজন হয় আমাদের বলবি। ঠিক আছে আব্বু, ওখানে গিয়ে যদি ভালো টিউশন পাই তাহলে তার কোনো সমস্যাই থাকবে না। ঠিক আছে, তুই তাহলে এবার বের হ। আর যেন ভার্সিটি বন্ধ দিবে তুই কিন্তু চলে আসবি। ঠিক আছে আব্বু। ওই দিন আকাশ ওর ব্যাগপত্র নিয়ে ঢাকায় চলে আসে। ওখানে ভার্সিটিতে গিয়ে কয়েকজন বড় ভাইয়ের সাথে পরিচয় হয়। ওনাদের মাধ্যমে আকাশ ভার্সিটির হোস্টেলের মধ্যে একটা সিট পায়। ওই রুমে ওরা দুজন থাকে। রুমটা অনেক ছোট, সেজন্য দুজনের বেশি থাকা যায় না। রুমের সাথে ওয়াশরুম আর কিচেন রুম আছে। আকাশ ওখানে গিয়ে ওর বাবা মাকে কল দিয়ে জানিয়ে দেয়, আম্মু, আব্বু, আমি ভার্সিটি এসে কাগজপত্র জমা দিয়েছি, আর ওখান থেকে হোস্টেলের মধ্যে রুমও পেয়ে গেছি। এখন তাহলে আমি রাখি, পরে আমি তোমাদের সাথে কথা বলবো। পরের দিন সকালে আকাশ হোস্টেল থেকে বের হয়ে ক্লাস করতে যায়। কেননা আকাশের নবীনবরণ আজকে, তাই অনেক শিক্ষার্থী ওখানে উপস্থিত হয়। ওখানে অনেক লেকচারার নিজেদের অনুপ্রেরণার কথা বলে শেষ করে। ওই দিন ওখানেই প্রায় অনুষ্ঠান শেষ হয়ে যায়। অনুষ্ঠান শেষ করে ছাত্রছাত্রীরা নিজেদের রুমের দিকে যেতে থাকে। আকাশও নিজের রুমের দিকে যেতে থাকে। তখন রুমে ফেরার সময় আকাশ মেয়েটার গায়ের উপরে পড়ে যায়। মেয়েটা উঠেই একটা চড় দেয়। তোর সাহস কি করে হয় আমার গায়ে এসে বাড়ি দেওয়ার? দেখুন, আমি ইচ্ছে করে পড়িনি। আমি ঢুকছিলাম ভিতরে আর আপনি বের হচ্ছিলেন, তাই তো। তাহলে এখন সঠিক বেঠিকের হিসাব তোর কাছ থেকে শিখবো? দেখুন, আমি কিন্তু এমন কিছু বলিনি। তাহলে ধাক্কা তো দিলি, আবার বড় বড় কথা। দেখুন, আগে কি দেখবো? আগে তো আমার উপর থেকে উঠবেন, তারপর না হয় বলবেন আমাকে। নুসরাত এবার ওর দিকে তাকায়। নুসরাত এতক্ষণ আকাশের বুকের উপর ছিল।
তাই ওপর থেকে ওঠে। আমার কাজ আছে বলে বেঁচে গেলি, নয়তো আমি তোকে আজকে যে কি করতাম আমি নিজেও জানি না। দেখুন, আমি কিছু করিনি। ওই চুপ কর। নুসরাত রাগ দেখিয়ে চলে গেল। অন্যদিকে আকাশ গিয়ে ক্লাসে বসে পড়ল। কিছুক্ষণ পর স্যার এসে পড়া বোঝাতে লাগলো। আকাশ যা কিছু নোট করে রেখেছে। অন্যদিকে কিছুক্ষণ পর নুসরাত এসে তার স্যারের পারমিশন ছাড়াই ক্লাসে চলে এলো। স্যার নুসরাতকে কিছু বলেনি। নুসরাত এতে একটা সিটে এসে বসে যায়। ওই দিনের ক্লাস শেষ হয়। অন্যদিকে আকাশ ক্লাস শেষ করে বেরিয়ে আসবে, তখন মাঠে অনেক ছেলেকে দেখতে পায়। তাই আকাশ কোনো কিছু না ভেবে ওখান থেকে যেতে থাকে। তখন ছেলেগুলো বলে, এই তুই তো সেই ছেলে তাই না? কোন ছেলের কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। নুসরাত ম্যামের গায়ে পড়েছিলি? আরে আপনারা ভুল করছেন, আমি ওনার গায়ে পড়িনি, উল্টো উনি আমার গায়ে পড়েছে। কিন্তু আপনার কে আর আমি আপনাদের কেন এইসব কথা বলছি? আমাদের বললেও তুই মাইর খাবি, আর না করলেও মাইর খাবি। কিন্তু কেন? তা কি, তোকে কি বলতে হবে? এখন চল আমাদের সাথে। ওরা আকাশের দিকে আসতে গেলে আকাশ অনেক জোরে দৌড় দেয়। এতে করে ওরা আকাশকে ধরতে পারেনি। পরের দিন আকাশ আর ভার্সিটিতে আসেনি। ওই দিনের পর আকাশ ভার্সিটিতে আসে। ওখানে কাউকে না দেখতে পেয়ে আকাশ চলে আসে ক্লাসে। তখন স্যার কিছু প্রশ্ন ধরেছিল শিক্ষার্থীদের, কিন্তু কোনো শিক্ষার্থীরা উত্তরই দিতে পারছে না। তোমাদের কালকে আমি পরে আসতে বলেছিলাম, কিন্তু তোমরা তো দেখছি কেউ পরে আসোনি। ভার্সিটি আসো কেন তাই তো আমি বুঝি না। তোমাদের এমন অবস্থা হলে আমি কিন্তু তোমাদের আর পড়াতে আসবো না। অন্যদিকে আকাশ প্রশ্নগুলোর উত্তর জানে, তাই স্যারকে বলে, স্যার, যদি আমি প্রশ্নগুলো উত্তর দিতে পারি তাহলে কি আমাকে ভিতরে বসতে দিবেন? দেব, যদি তুমি উত্তরটা লিখে দিতে পারো। আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো। এরপর আকাশ স্যারের কথা প্রতিটা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে দেয়। স্যার ওর উত্তরগুলো শুনে অবাক হয়। তারপর বোর্ডের মধ্যে একটা সমীকরণ বুঝিয়ে দিতে বলে। আকাশ পেন নিয়ে বোর্ডে লিখতে থাকে। আকাশের হাতের লেখা এতটাই সুন্দর যে স্যার সহ বাকি সব শিক্ষার্থী মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আকাশ ওই সবের দিকে খেয়াল করে না। আকাশ লেখা শেষ করলে স্যার আকাশকে বসতে বলে। তখন ক্লাসের সব শিক্ষার্থী সহ স্যারও হাতে তালি দেয়। তাহলে আকাশ, তুমি নিজের সিটে গিয়ে বসো। আকাশ সিটে বসতে যাবে, তখন পাশের সিটে দেখে নুসরাত বসে আছে। আকাশ অনেক ভয়ে ভয়ে নুসরাতের পাশে গিয়ে বসে। এরপর স্যার বাকি পড়া বোঝাতে থাকে। এত সুন্দর লেখা আর এত পড়া কি করে মুখস্থ করছি? আপনাকে কেন বলবো, আমাকে আগে তা বলেন। ওই দিন তো বেঁচে গেলি, যদি ওই দিন বাঁচতে না পারতি তাহলে সবার সামনে আজকে তুই হিরো হতে পারতিস না। দেখুন, সবাই যদি সবটা পারতো তাহলে আজকে আপনি আমার জায়গায় থাকতেন আর আমি আপনার জায়গায়। আকাশের এমন কথায় নুসরাতের অনেক রাগ হয়। তাই নুসরাত রাগ করে রুম থেকে বের হয়ে আসে। আকাশ ক্লাস শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নেয়। আজকে আকাশ অন্য একটা পথ দিয়ে চলে আসে হোস্টেলের মধ্যে। পরের দিন সকালে আকাশ ভার্সিটিতে আসে। তার সাথে আকাশ ও নুসরাতের ঝগড়া তো লেগেই থাকছে। আকাশ অনেক মেধাবী হয়, স্যাররা ওকে কিছু বলতো না। আর নুসরাতের বাবা প্রধানমন্ত্রী হওয়ার কারণে স্যাররা ভয়ে কিছু বলতে চায় না। এভাবে দেখতে দেখতে 1 বছর কেটে যায়। আকাশ ও নুসরাতের পরীক্ষা চলে আসে। ওরা পরীক্ষা দিতে থাকে। এভাবে যতটা সাবজেক্ট পরীক্ষা দিয়েছে আকাশের প্রতিটা বিষয় ভালো হয়েছে, তাই আকাশ অনেক খুশি। অন্যদিকে নুসরাতের পরীক্ষাগুলো অনেকটাই খারাপ হয়েছে। কেননা তার কারণ তো আপনারা বুঝতেই পারছেন। পরীক্ষা শেষ হওয়ার পর ওদের ভার্সিটি কয়েকদিন বন্ধ থাকে। এই ফাঁকে আকাশ বাড়িতে আসে। আকাশ, তুই এসেছিস? অনেক বছর পর এলি তুই। কি করব আব্বু, পড়াশোনা অনেক চাপ, তারপর তুমি তো বুঝতেই পারছো বন্ধ একদমই পাইনি। 2-3 দিনের জন্য বন্ধ পাই, এই সময়টা আসলে শুধু শুধুই লস। এবার কয়দিন থাকবি তুই? এই তো 5 দিন থেকেই চলে যাব। এই 5 দিনে অনেক ভালো ভালো জিনিস আমি তোকে খাওয়াবো। ঠিক আছে আম্মু। বাড়িতে আসার পর আকাশের 5 দিন সময় শেষ হয়ে যায়।
এরপর আকাশ রওনা দেয় ভার্সিটির উদ্দেশ্যে। ওখানে 3 দিন রেস্ট করার পর আকাশের রেজাল্ট দেওয়া হয়। ওই রেজাল্টে আকাশ প্রথম হয় আর নুসরাত হয় সেকেন্ড। এতে করে নুসরাত অনেকটা রেগে যায়, তাই নুসরাত স্যারের কাছে যায়। স্যার, স্যার, কোথায় আপনি? কি হয়েছে? আপনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল, আমাকে প্রথম স্থান দিবেন, কিন্তু এখানে তো। দেখো নুসরাত, তুমি 7 বিষয়ের মধ্যে একটা ফেল করেছো, আর বাকি বিষয়গুলো তো টেনে টুনে পাশ করেছো। তোমার বাবার সম্মানের দিকে তাকিয়ে তোমাকে দ্বিতীয় স্থান দেওয়া হয়েছে। আর আকাশের রেজাল্ট এতটাই ভালো যে ও সব বিষয়ে 85+ পেয়েছে। এই আকাশকে তো আমি দেখে নিব। দেখো, তোমাকে আমি একটু সাজেস্ট করি, তুমি আকাশের সাথে শত্রুতা না করে বন্ধুত্ব করে নাও, এতে করে তোমারই লাভ। কি করে আমার লাভ? দেখো, তোমাদের দুজনের রেজাল্ট পাশাপাশি, তাই তুমি ওর সাথে বন্ধুত্ব করলে ওর থেকে সব রকম সাহায্য তুমি পাবে, এতে করে তোমার জন্যই ভালো হবে। স্যারের কথায় নুসরাতের ভালো মনে হয়েছিল, তাই নুসরাত আর কোনো কথা না বলে চলে আসে ওখান থেকে। বাড়িতে এসে নুসরাত ভাবতে থাকে স্যারের কথাগুলো। আসলে স্যার তো ভালো কথাই বলেছিল আমাকে, যদি ওর সাথে বন্ধুত্ব করি তাহলে আমারই তো উপকার হবে। কি ভাবছিস নুসরাত? কার কি ভালো হবে কিছু তো বুঝলাম না। আব্বু, তেমন কোনো ব্যাপার না, আসলে আমি এমনি বলেছিলাম। তা তুমি কখন এলে? এই তো মাত্র কাজ শেষ করে এলাম। এখন এটা বল, তোর রেজাল্টের কি খবর? আমার রেজাল্ট দিয়েছে, আমি দ্বিতীয় হয়েছি। তাহলে প্রথম কে হলো? একটা ছেলে আব্বু, গ্রাম থেকে এসেছে, অনেক মেধাবী ছেলেটা। কি বলিস? ওর জন্য তুই ফার্স্ট হতে পারিসনি? না আব্বু। তুই যদি চাস তাহলে ওই ছেলেকে আমি। না আব্বু, লাগবে না এমন কিছু করার। তার চেয়ে এই বিষয়টা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি না হয় দেখে নিব। ঠিক আছে, দেখিস। তবে কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাকে জানাবি। আমার স্বপ্ন তোকে যে সত্যি করতেই হবে। চিন্তা করো না আব্বু, আমি তোমার স্বপ্ন অবশ্যই পূরণ করব। পরের দিন আকাশ ভার্সিটিতে যায়, নুসরাতও আসে। ওখানে নুসরাত আকাশকে দেখে ডাক দেয়। ওই, এইদিকে আয়। কি জন্য ডেকেছো তা বলো। আজকে থেকে কি আমরা বন্ধু হতে পারি? নুসরাতের কথায় আকাশ অনেক অবাক হয়, কেননা হঠাৎ করে নুসরাতের মুখে এমন কথা আকাশ মেনে নিতে পারেনি। তাই ভাবতে থাকে। ওই, কি ভাবছিস? না, কিছু না। তাহলে উত্তর কেন দিচ্ছিস না? তেমন কিছু না, যে কথাটা বলার ছিল আসলে তুমি তো আমাকে দেখতেই পারো না, সে তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছো, তাই অবাক হয়েছি। না, আসলে আমি ভেবে দেখেছি দুজনেই যখন একই সাথে থাকবো, মানে পাশাপাশি রোল, তাই বন্ধুত্বটা করা উচিত। শুধু কি এটাই, নাকি এর পিছনে আরো অন্য কোনো কারণ আছে? বিশ্বাস করো, কোনো কারণ নেই। তাহলে ভেবে দেখা যায়। তাহলে চলো কোথাও গিয়ে খেয়ে আসি। কেন খাবো? আমার কাছে টাকা নাই। আরে আমার কাছে আছে, তাছাড়া এখন যেহেতু আমরা বন্ধু হয়েছে, তখন আমি না হয় তোমাকে খাওয়াবো। ঠিক আছে, চলো। নুসরাত ওর গাড়িতে করে নিয়ে আসে একটা রেস্টুরেন্টে। তবে রাস্তায় ট্রাফিক পুলিশ গাড়ি দাঁড় করিয়েছিল, কিন্তু গাড়ির নম্বর দেখে আবার ছেড়ে দেয়। রেস্টুরেন্টের ভেতরে ওরা নুসরাত খাবারের অর্ডার দিতে থাকে। ওয়েটার খাবার নিয়ে আসার পর, দেখুন ওয়েটার, আমার কাছে টাকা নেই, তাই আপনি খাবার শেষে আমার কাছ থেকে কিন্তু টাকা দেবেন না। ওয়েটার, টাকা আমি দিব, চিন্তা করো না। খাবার খাওয়া শেষ হলে আসতে পারো। ওয়েটার চলে যায়। ওয়েটার যাওয়ার পর আকাশ একটু চিন্তা থেকে বাঁচল। এইটা কি হলো? কোনটা? আমি তো কিছু বুঝতে পারলাম না। তোমার কি মনে হয় খাবার শেষ করে আমি এখান থেকে চলে গিয়ে তোমাকে ফাঁসিয়ে দিব? আসলে আমিও ঠিক তাই ভেবেছিলাম। তাহলে তোমার এখন সন্দেহ কিছুটা আছে, তাই তো? সত্যি বলতে কিছুটা। এখন তাহলে খাওয়া শুরু হোক, নয়তো খাবার ঠান্ডা হয়ে যাবে। ওরা দুজন খাবার খেতে থাকে। খাবার অনেক টেস্ট হওয়ায় আকাশ অনেক তৃপ্তি নিয়ে খাবার খেতে থাকে। খাবার শেষে নুসরাত খাবারের বিল দিয়ে দেয়। এরপর আকাশকে ওর হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে নুসরাত চলে যায়। এদিকে আকাশ ওর রুমে এসে পড়াশোনা করে আবার শুরু করে। এভাবেই চলতে থাকে আকাশ ও নুসরাতের দিন।
নুসরাত প্রতিদিন আকাশের খোঁজ নিতে থাকে। এতে করে ওদের মধ্যে আগের থেকে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়। এতে করে ভার্সিটির সবাই ওদের সম্পর্কের কথা জানে। আকাশ, একটা কথা বলার দরকার ছিল। কি কথা? আমি না কিছু অঙ্ক বুঝতে পারছি না, তুই যদি আমাকে একটু বুঝিয়ে দিতি। আরে এই কথা এভাবে কেন বলছিস? ঠিক আছে, আমি তোকে না হয় এখন বুঝিয়ে দিব। তাই বলে এই মাঠে বোঝাবি? কেন, কোনো সমস্যা হবে নাকি? না ঠিক আছে, আচ্ছা তুই তাহলে আমাকে বোঝা। এরপর আকাশ নুসরাতকে অঙ্ক বোঝাতে থাকে। নুসরাতও ভালো করে অঙ্ক বুঝতে থাকে। এভাবে আবার ও পরীক্ষা প্রায় চলে এসেছে। আকাশ ও নুসরা ভালোভাবে নিজেদের পড়াশোনা করতে থাকে। এভাবে তৃতীয় সেমিস্টারে আকাশ তো ভালো রেজাল্ট করেই, তার সাথে নুসরাতও অনেক ভালো রেজাল্ট করে। এভাবে চলতে থাকে অনেক দিনকাল। কিন্তু আকাশ অজান্তেই নুসরাতকে ভালোবেসে ফেলে, কিন্তু ভয়ে বলতে পারছে না। এইদিকে ওরা এখন লাস্ট সেমিস্টারে, তাই ভার্সিটি থেকে ওদেরকে ভ্রমণের জন্য নিয়ে যাবে, তাও বান্দরবান জেলা ঘুরে দেখার জন্য। ওখানে যাওয়ার জন্য সবার কাছ থেকে টাকা নেওয়া হয়। কিরে, বসে আছিস কেন? এমনি। কিছু না কিছু তো আছে, বল কি হয়েছে? ভার্সিটি থেকে আমাদের ভ্রমণের জন্য বান্দরবান জেলায় নিয়ে যাবে। এ তো ভালো কথা, আমি তো টাকা জমা করে দিয়েছি। কেন, তুই কি যাবি না? যেতে তো ইচ্ছে করে, কিন্তু আবার কিন্তু কিসের? আমার কাছে তো টাকা নাই, তাই আমি যেতে পারবো না। তা আমি জানি না, সেজন্য আমি তোর নামটাও বসিয়ে দিয়েছি এবং টাকাও জমা দিয়ে দিয়েছি। আকাশ খুশি হয়ে নুসরাতকে জড়িয়ে ধরে। নুসরাত এখন কি করবে বুঝতে পারছে না, কেননা এই প্রথম আকাশ নুসরাতকে জড়িয়ে ধরেছে। এইদিকে নুসরাত কিছু না বলাতে আকাশ ব্যাপারটা বুঝতে পারে আর নুসরাতকে ছেড়ে দেয়। সরি, আসলে আমি একটু খুশি হয়ে। বুঝতে পারছি আমি, এখন চল আমার সাথে। কোথায় যাব? আরে ঘুরতে যাব, তাই কিছু শপিং করব। আচ্ছা চল তাহলে। নুসরাত আকাশকে নিয়ে শপিং মলে গেল। ওখানে নুসরাত নিজের পছন্দের মতো যা যা প্রয়োজন তা নিতে থাকে। এরপর আকাশকে নিয়ে আসে ছেলেদের সাইটে। ওখানে আকাশকে অনেক কিছু কিনে দিতে থাকে নুসরাত। কিরে, এইগুলো কার জন্য? কার জন্য আবার? তোর জন্য। দেখ, সবাই নতুন জিনিস পরে যাবে, আর তুই পুরনো এই জিনিসগুলো তোকে কিনে দিলাম। আকাশ সত্যি তুই অনেক ভালো। এদিকে নুসরাত মনে মনে ভাবে, ভালো হাসালি আমায়। আমি শুধুমাত্র তোকে ইউজ করতেছি যাতে করে আমি ভালো রেজাল্ট করতে পারি। এরপর একবার পরীক্ষা শেষ হয়ে গেলে তোকে আর আমার প্রয়োজন হবে না। কি ভাবছিস এমন করে? ভাবছি তুই কি ওইগুলো নিবি নাকি? কোনগুলো? এরপর নুসরাত আকাশের কানের কাছে মুখ নিয়ে কি যেন বলে। তা শুনে ছি ছি ছি, কি বলছিস এগুলো? তাও তোর সামনে নিব নাকি? আমার সামনে নিলে কি হবে? তাছাড়া আমার সবকিছু তো তুই দেখলি। ওই, আমি জাস্ট কিনতে দেখছি, পড়তে নয়। তুই চাইলে একদিন তোকে ভিডিও কলে দেখাতে পারি। আমার লাগবে না, দেখ এখন চল, বিকাল হয়ে গেছে। চল তাহলে। আকাশ হোস্টেলে এসে ওর বাবা মাকে এই ভ্রমণের কথা বলে। ওনারা অনেক খুশি হয়। তবে আকাশ নুসরাতের ব্যাপারে বলেছিল ওর বাবা মাকে, তবে ফ্রেন্ড হিসেবে। আকাশ কথা বলে শুয়ে পড়ে। দুদিন পর আকাশ ও নুসরাত একসাথে ভার্সিটিতে আসে নিজেদের ব্যাগ নিয়ে। ওখানে ওরা টিকিট কেটে নেয়। ওখান থেকে যাকে যে সিট দেওয়া হবে সে সিটেই উঠে বসবে। তাই ওরা টিকিট নিয়ে আকাশ ভেতরে গিয়ে বসে। কিছুক্ষণ পর নুসরাত বাসে ওঠে, কিন্তু ওর সিট আকাশের সাথে পড়ে। তাই নুসরাত আকাশের পাশে একটা মেয়ে ছিল। ওই মেয়েকে নুসরাত ওর টিকিটটা দিয়ে আকাশের পাশ থেকে উঠিয়ে দেয়, আর ওই সিটে নুসরাত বসে পড়ে। কি রে, ওই বেচারাকে ওঠালি কেন? তা না হলে কি করব বলো? দুজনে একসাথে গেলে গল্প করতে করতে যাব। ঠিক আছে, তাই করিস। ওরা গল্প করতে থাকে। কয়েক ঘন্টা পর ওরা এসে নামে বান্দরবান। বান্দরবান এসে নামা মাত্রই স্যার বলে,
তোমরা অনেক জার্নি করে এসেছো, তাই এখন তোমরা আগে হোটেলে গিয়ে রেস্ট করো, তারপর আমরা দুপুরের পর বের হব। স্যারের কথা শুনে সবাই ভেতরে চলে যায়। অন্যদিকে আকাশ চলে যায় ওর রুমে। ওখানে ওরা সকাল পর্যন্ত রেস্ট করে। এরপর থেকে ওরা ঘোরাঘুরি করবে, তাই দুপুরের খাবার খেয়ে নেয়। দেখো, তোমাদের যে কারণে এখানে ডেকেছি, তোমাদের কাছে দুটো চয়েস আছে। একটা হলো স্বর্ণ মন্দির ঘুরে দেখা, আর একটা হলো নীলাচল ঘুরে দেখা। এখন এখান থেকে তোমাদের কোনটা পছন্দ হয়? স্যার, আমাদের হাতে যেহেতু সময় কম, মানে এখন 3টা বাজে, আর ওখানে যেতে আরো 30 মিনিট লাগবে, তাই স্বর্ণ মন্দিরে যাওয়াটা ঠিক হবে। আকাশের সাথে অন্য সব শিক্ষার্থীরাও একমত হলো। ওখানে ওদের নিয়ে যাওয়া হলো। ওখানে যাওয়ার সময় ওরা চারদিকে পাহাড় দেখতে থাকে। কিছুক্ষণ পর ওরা ওদের গন্তব্য স্থানে এসে নামে। ওরা টিকিট কেটে ভেতরে ঢুকে যায়। ওখান থেকে উপরে উঠে ওরা মন্দির ঘুরে দেখতে থাকে। ওখানে সবকিছু স্বর্ণের মতো লাগছে। ওয়াও আকাশ, এত সুন্দর এই জায়গাটা। হ্যাঁ, অনেক সুন্দর, তবে আরো সুন্দর হতো যদি এইসব কিছু স্বর্ণের হতো। কি, এগুলো স্বর্ণের না? তাহলে এরকম স্বর্ণের মতো দেখাচ্ছে কেন? এইগুলো রং করা। তাহলে শুধু শুধু আসলাম এখানে। আমি তো মনে করেছিলাম এখানে স্বর্ণ আসতে অনেক। ওই যে মুকুটটা দেখেছো, ওটা স্বর্ণের। ও তাই বলো। ওরা ওখানে প্রায় 1 ঘন্টার মতো ছিল। এরপর সাথে করে ওখানে অনেক রকমের ছবি তুলে ওরা। সন্ধে হতেই ওরা ওখান থেকে চলে আসে। রাতে ওরা রেস্ট নেয়। পরের দিন সকালে আবার ওরা চলে যায় নীলাচল। ওখানে ওরা অনেক কিছু দেখতে পায়, কেননা চারদিকে শুধু পাহাড় আর পাহাড় ওদের চোখে পড়ে। আকাশ আর নুসরাত ওখানে অনেক মজা করে। ওরা দুজনেই অনেক ছবি উঠায় ওখানে। ওখান থেকে ওরা বিকেলের মধ্যে ঘোরা শেষ করে। এর পরের দিন ওরা আসে মেঘালয়। মেঘালয় অনেক সুন্দর একটা জায়গা। এখানে ঢুকে সবাই তো অবাক, কেননা এই জায়গাটা এতটাই সুন্দর যে ওদের অনেক ভালো লেগেছে। চারদিকে শুধু ফুল আর ফুল দিয়ে ভরা। ওরা সিঁড়ি দিয়ে নিচে নামে। তখনই নুসরাত পা পিছলে পড়ে যাওয়ার আগে আকাশ ওর হাত ধরে ফেলে। এখনই তো পড়ে যেতিস, আর এখান থেকে পড়লে সোজা গিয়ে দিঘির মধ্যে পড়তি। দিঘির আগেই তো আমি মরে যেতাম। নিচে নামতে নামতে তো আমার অবস্থা খারাপ। এখন অনেকগুলো সিঁড়ি নামা বাকি আছে। একটা কথা মনে রাখবি, যে জিনিস যত বেশি সুন্দর, ওই জিনিস তত বেশি ভয়ঙ্কর। যেমনটা এই জায়গার মতো। ঠিক বলছিস। এখন চল আমরা ওইদিকে যাই। ওরা দুজন সহ বাকি শিক্ষার্থীগুলো ঘুরে বেড়াতে থাকে। অন্যদিকে ওখানে সব শিক্ষার্থীদের দুপুরে রান্নার ব্যবস্থা করা হয়। অন্যদিকে ওরা ঘুরতে থাকে। দুপুরে রান্নার শেষে ওরা খেয়ে কিছুক্ষণ নৌকায় করে ঘুরে বেড়ায়। আর এরপর ওরা ওখান থেকে অনেক মজা করতে থাকে। বিকেল হতেই ওরা চলে আসে হোটেলে। হোটেলে স্যার ওদের সবাইকে আসতে বলে রাতের খাবার খাওয়ানোর জন্য। তখন স্যার ওদেরকে বলেন, এখন বলো তোমাদের জায়গাগুলো কেমন লেগেছে? স্যার, সত্যি অনেক সুন্দর লেগেছে, যা বলার বাহিরে। আমরা আরেকটা জায়গায় যাব, ওখান থেকে ফিরে আমরা আবার ঢাকায় রওনা দেব। ঠিক আছে স্যার। পরের দিন ওরা আবার বেরিয়ে পড়ে নীলগিরির উদ্দেশ্যে। ওরা ওখান থেকে কয়েকটা গাড়ি নেয়। ওই গাড়িগুলোতে করে ওরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দেয়। ওখানে যাওয়ার সময় ওরা অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে থাকে, আর সাথে অনেক কুয়োর মতো কিছু একটা দেখে। নুসরাত বলে, আকাশ, এই সাদা সাদা এইগুলো কি? এইগুলো মেঘ। কি মাথা খারাপ? এত নিচে মেঘ আসবে কোথা থেকে? চিন্তা করো না, আমরা যত উপরে যাব ততই আরো বেশি করে মেঘ দেখতে পারবো। তাহলে তো অনেক ভালো হবে। হ্যাঁ, অনেক ভালো হবে। কিছুক্ষণ পর তোমার কাছে মনে হবে যে আমরা মেঘের রাজ্যে চলে এসেছি। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। ওরা প্রায় অনেক সময় পর এসে নীলগিরির ওপরে উঠতে পারে। ওখানে ওরা মেঘের সাথে খেলা করে। ওখানে সবচেয়ে বেশি সুন্দর লাগে সবার কাছে। ওরা ওখানে সূর্যোদয় দেখে তারপর ওখান থেকে রওনা দেয় হোটেলের দিকে। এরপর হোটেলে এসে সবাই ওদের ব্যাগপত্র গুছিয়ে আবার বাসে গিয়ে বসে পড়ে। ওখানে আকাশ ও নুসরাত ওদের জায়গায় বসে পড়ে। রাতের ভেতরে ওরা ঢাকার কাছাকাছি
চলে এসেছে। সকাল 8টায় বাস এসে ভার্সিটির সামনে থামে। ওখান থেকে সব শিক্ষার্থী নিজেদের বাড়িতে চলে যায়। আকাশ ওর হোস্টেলে চলে যায়। কয়েক মাস পর ওদের পরীক্ষা, তাই আকাশ অনেক ভালোভাবে পড়াশোনা করতে থাকে। তখনই আকাশ, একটু হেল্প চাই আমার। কি বুঝিয়ে দিতে হবে বল। বেশি কিছু না, আমার কিছু পড়া বুঝতে পারছি না। পৃষ্ঠা নাম্বার বল, আমি বুঝিয়ে দিচ্ছি। এইভাবে না, আমি তোকে কল দিচ্ছি, তুই ভিডিওতে দেখে দেখে আমাকে বুঝিয়ে দে। ঠিক আছে, তাহলে কল দে আমাকে। নুসরাত কল দেয়। আকাশ ওকে পড়া বুঝিয়ে দিতে থাকে। পড়া বুঝিয়ে দেওয়ার পর নুসরাত যখন ওর দিকে ক্যামেরা ঘুরায়, তখন দেখে নুসরাত একটা গেঞ্জি পরে আছে। ছি 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 ছি, এটা কি পড়ছিস তুই? কই কি পড়ছি আমি? এমন গেঞ্জি কেউ পরে? তোর এইদিকে না তাকালেই হবে। আচ্ছা, অনেক রাত হইছে, এবার তুই ঘুমা। আচ্ছা ঠিক আছে। এইদিকে যেতে যেতে 1 মাস শেষ হয়ে যায়। ওদের পরীক্ষাও চলে আসতে থাকে। পরীক্ষা শুরু হয়ে যায়। আকাশ ও নুসরাতকে অনেক ভালোভাবে পরীক্ষা দিতে থাকে। ওদের দুজনের পরীক্ষা শেষ হয়ে যায়। সেজন্য এখন ওদের আর তেমন কোনো কাজ নেই। তাই আকাশ একদিন সময় করে নুসরাতের সাথে দেখা করে। আমি না ভাবছি গ্রামে চলে যাব, ওখানে কি রেজাল্টটা দেওয়া পর্যন্ত থাকবো। ওখানে থেকে কি করবি? আব্বুকে কাজে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, আর কবে যাবি বাড়িতে তুই? এই তো কালকেই রওনা দিব। আচ্ছা, সাবধানে যাবি। নুসরাতের সাথে দেখা করে আকাশ চলে যায়। পরের দিন সবকিছু গুছিয়ে নিয়ে আকাশ বের হয়। বাস স্ট্যান্ড থেকে গাড়িতে উঠে আকাশ চলে আসে ওর বাড়িতে। আকাশকে দেখে ওর বাবা মা দুজনেই খুব খুশি হয়। কেমন আছো তোমরা? আমরা দুজনেই ভালো আছি। তাই এবার অনেক মাস পরে এলি। হ্যাঁ আব্বু, এবার পরীক্ষার উপর পরীক্ষা ছিল, তাই আসতেই পারিনি। তবে চিন্তা কর না, আমি এবার 1 মাস থাকবো এখানে। সত্যি বলছিস আকাশ? হ্যাঁ সত্যি বলছি। অন্যদিকে নুসরাত আর আকাশের সাথে কোনো রকম যোগাযোগ আর করেনি। আকাশও গ্রামে আসার পর ওর বাবার কাজে সাহায্য করতে থাকে। আকাশের আব্বুর গ্রামে অনেক জমি আছে, তার উপর আকাশের আব্বু ব্যবসাও আছে, তাই আকাশ ব্যবসায় ওনাকে সাহায্য করছে। অন্যদিকে নুসরাত, তোর সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বাবা? দেখ, আমার অনেক বয়স হয়েছে, তাই আমি চাই আমার পরে তোকে এই দেশের প্রধানমন্ত্রী বানাতে। কিন্তু আব্বু, আমি তো এখনো সেভাবে প্রস্তুত নই। তা আমি জানি, সেজন্য আমি তোর জন্য অন্য কিছু বই নিয়ে এসেছি। সেগুলো পড়লে তুই মোটামুটি কিছু ধারণা পাবি, আর তার সাথে আমার সাথে থেকে মোটামুটি সব বুঝতে পারবি। তাহলে তো ভালো কথা। ঠিক আছে আব্বু, তুমি যখন বলছো তখন আমি রাজি। নুসরাত রাজি হয়ে যায়। তাই নুসরাত ওর বাবার সাথে সময় দিতে থাকে। ওর বাবা কি করে সবকিছু ফলো করতে থাকে। অন্যদিকে আকাশ ওর বাবাকে সবকিছু বোঝাতে থাকে। এভাবে কেটে যায় প্রায় 20 দিন। এই 20 দিন নুসরাত ওর বাবার থেকে অনেক কিছু শিখে নিয়েছে। সেজন্য এখন আর ওর কোনো অসুবিধে হয় না। হঠাৎ করে পরের দিন আকাশের আব্বু অনেক অসুস্থ হয়ে যায়। তাই আকাশ ঢাকায় আসতে অনেক লেট হয়ে যাবে, তাই আকাশ বুঝতে পারে। এইদিকে নুসরাতের সাথে অনেক চেষ্টা করার পরও আকাশ যোগাযোগ করতে পারেনি। আকাশ ওর আব্বুকে হসপিটালে নিয়ে আসে, ওখান থেকে মোটামুটি সুস্থ হতে থাকে। অন্যদিকে নুসরাত, আজকে আমি অনেক খুশি। কেন বাবা, এত খুশি কেন? আজকে আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। কোন ইচ্ছের কথা বলছো তুমি বাবা? তোকে আমার চেয়ারে বসাবো, তার ইচ্ছে। সত্যি বাবা? সত্য। কাল সুন্দর করে রেডি হয়ে থাকবি। তোর ভালো রেজাল্টের জন্য কোনো সমস্যা হয়নি। তুই একটা কাজ কর, তুই তাহলে এখন প্রস্তুতি নে, আমি কাল তোকে নিয়ে যাব। ঠিক আছে আব্বু। এইদিকে দিন যেতে থাকে। অন্যদিকে আকাশ ওর বাবাকে সুস্থ করতে ব্যস্ত। এইদিকে নুসরাত ওর বাবার সাথে গিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। এখন যখনই পুরো রাজ্যের দায়িত্ব নুসরাতের হাতে, যদিও এখন নুসরাত সব কিছু দেখাশোনা করে, কিন্তু রফিকুল মানে নুসরাতের বাবাই নুসরাতের সব কিছু দেখতে থাকে। এভাবে 1 মাস কেটে যায়। আকাশ ওর বাবাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলে। তাই আব্বু, আমার তো রেজাল্ট দিয়েছে, আমি অনেক ভালো একটা রেজাল্ট করেছি। এখন আমাকে ঢাকায় যেতে হবে। ঢাকায় যাওয়ার কি দরকার? আমাদের এত কিছু, এইগুলো দেখাশোনা করলেই তো পারিস। আব্বু, তুমি তো জানো আমি ডক্টর হতে চাই, অনেক বড় ডক্টর। আচ্ছা, তুই যে নুসরাত নামে একটা মেয়ের কথা বলতি, ওই মেয়েটার কোনো
খবর আছে কি তোর কাছে? না আব্বু, বাড়িতে আসার পর থেকে যোগাযোগ করতে পারিনি আমি ওর সাথে, আর ওরা আমার সাথে যোগাযোগ করেনি। তবে মেয়েটা আমাকে অনেক সাহায্য করেছে। যখন আমাদের অবস্থা অনেক খারাপ ছিল তখন অনেক সাহায্য করেছিল। আচ্ছা, ঢাকায় গিয়ে না হয় ওর সাথে দেখা করে নিস। আচ্ছা, সাবধানে যাবি। ওখানে আর কি হয় না হয় আমাদের জানাবি। ঠিক আছে আম্মু, অবশ্যই জানাবো। আকাশ ওর ব্যাগ নিয়ে রওনা দেয় ঢাকায়। অন্যদিকে নুসরাত আরামে দিন কাটাচ্ছে। চারদিকে সিকিউরিটি, কোনো ঝামেলা নেই, অনেক আরামেই কাটাচ্ছে। অন্যদিকে আকাশ ঢাকায় এসে মেডিকেল কলেজের সাথে বাসা নেয়। ওখানে এক ফ্রেন্ডের সাহায্যে বাসা নিতে পেরেছে, কেননা বাসা থেকে কলেজ অনেক কাছাকাছি। মেডিকেল কলেজে ভর্তি হয়ে আকাশ ক্লাস করতে যায়। ওখানে প্রধান অতিথি হয়ে প্রধানমন্ত্রী আসবে, তাই সবাই অনেক আগ্রহ নিয়ে বসে আছে। আকাশও বসে আছে। প্রায় 20 মিনিট পর নুসরাত স্টেজে ওঠে। নুসরাত উঠতেই আকাশ অনেক অবাক হয়ে যায়। নুসরাত অনেকক্ষণ কথা বলে চলে যায় একটা দিকে। আকাশও রুম থেকে বের হয়ে নুসরাতের পেছন পেছন যেতে চাইলে সিকিউরিটি তাকে আটকায়। কি চাই? নুসরাতের সাথে কথা বলতে চাই। কি, তোর এত বড় সাহস ওনার নাম ধরে ডাকিস? সরি, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। সিকিউরিটি এমন করে বললে কি হয়ে যাবে দেখা। তাহলে কি করতে হবে? আগে অ্যাপয়েন্টমেন্ট নাও, তারপর। ওনাকে শুধু একবার বলেন যে আকাশ দেখা করতে চাই। ওকে, একটু অপেক্ষা করেন। সিকিউরিটি ভেতরে চলে যায়। ওখানে গিয়ে নুসরাতের সাথে কথা বলতে থাকে। কোনো সমস্যা হয়েছে কি? ম্যাম, আপনার সাথে একজন মেডিকেল ছাত্র দেখা করতে চায়। নুসরাত আমার সাথে কি কথা বলতে পারে? জানি না ম্যাম, তবে ছেলেটার নাম আকাশ। আকাশ নাম শুনে নুসরাতের মনে খচখচ করতে থাকে, কেননা আকাশ হঠাৎ করে এতগুলো মাসের পর আমার সাথে দেখা করতে এসেছে। আচ্ছা, ওকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে ম্যাম, আমি ওই ছেলেটাকে ভিতরে আসার জন্য বলতেছি। সিকিউরিটি বাহির হয়ে আকাশের সামনে আসে। সিকিউরিটি সামনে এসে দাঁড়াতেই কি ব্যাপার, কি বলেছে? ভিতরে যেতে বলেছে। আকাশ ভেতরে গিয়ে দেখে অনেক লোকই ওই রুমে ছিল, তাই আকাশ ওখানে থাকা একটা চেয়ারে বসে পড়ে। কিছু কথা বলবো, যদি এদের সবাইকে বাইরে যেতে। সিকিউরিটি, সিকিউরিটি। জি ম্যাম, বলেন। এতে সবাই বাইরে নিয়ে যাও, আমি ওর সাথে কিছু কথা বলবো। ঠিক আছে ম্যাম, আমি সবাইকে বাইরে নিয়ে যাচ্ছি। সবাই বাইরে চলে যায়। এখন ওই রুমে আকাশ ও নুসরাত বসে আছে। আকাশ ইরার দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। অনেকটা চেঞ্জ হয়ে গেছো। অনেকটা। তা হঠাৎ আমার সাথে কথা বলতে চাইলে? কিছু কথা বলার ছিল, যে আমি এখন বলবো। কি কথা? বলতেছি। ফ্ল্যাশব্যাক শেষ। আকাশ হীরার সাথে দেখা হওয়ার পর কি কি হয়েছিল তা তো আপনারা শুরুতেই পড়েছেন, তাই আর ওই সব কথা নাই বললাম। আকাশ হীরার কাছ থেকে চলে আসার পর্বে এরপরে বলে, তুমি কাজটা ঠিক করলে না, তুমি এইভাবে আমার মন নিয়ে খেলা করলে। নুসরাত আকাশের কথাগুলো শুনে হাসতে থাকে। তোর মতো ছেলেকে ভালোবাসবো আমি? কি আছে তোর? আমার তো কিছুই নেই, তবে তুমি আমাকে এতদিন তাহলে। আমি জাস্ট অভিনয় করেছিলাম। কেন কেন করলে এমনটা? কারণ আমার পড়াশোনা খারাপ ছিল, তাই তোর সাথে আমি বন্ধুত্ব করি। এতে করে তোর কাছে থেকে আমি সকল সুবিধা ভোগ করি, যার জন্য আমি তোর সাথে মিশতাম। আর তোমার দেওয়া কথাগুলো? ওই কথাগুলো তোর মন পাওয়ার জন্য আমি এমনটা করেছি, কারণ আমি জানি তোর সাথে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, নয়তো তোর থেকে কোনো কিছু আদায় করতে পারবো না। তাই বলে আমার ভালোবাসা নিয়ে খেলা করলে? আমি নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারি। ভার্সিটিতে তোকে ব্যবহার করেছি আমি ভালো রেজাল্ট করার জন্য, আর এখন ভালো রেজাল্ট করেছি, তাই এখন তোকে আর আমার কোনো প্রয়োজন নেই। তাছাড়া এখন আমার ক্ষমতা আর তোর ক্ষমতা দেখ। ক্ষমতার বয়স সবসময় থাকে না, একদিন দেখবে এই আমার কাছে তোমাকে মাথা নত করতে হবে। দেখা যাবে।
এখন অনেক সময় চলে যাচ্ছে আমার, আরও একটা জায়গা যেতে হবে। আর একটা কথা, আমার পিছনে ঘুরঘুর করে কোনো লাভ হবে না, বুঝলি? তোর সাথে আগে আমি কেমন ছিলাম আর এখন কেমন আছি তা দেখে বুঝতে পারছিস। তাহলে একটা কথা শুনে রাখো, তুমি যতই আমাকে দূরে সরিয়ে দাও না কেন, আমি তো তোমাকে আমার করিয়েই ছাড়বোই ছাড়বো। চেষ্টা করে দেখ। এখন আমার সময় শেষ, আমি যাচ্ছি। নুসরাত চলে যায়। অন্যদিকে আকাশ মেডিকেল থেকে বাসায় চলে আসে। ওখানে আসলে আকাশের বন্ধু বলে ওঠে, কিরে, তোর মন খারাপ কেন? আজকে তো তোর মন ভালো থাকার কথা, সেখানে কিনে তুই মন খারাপ করে বসে আছিস। কিছুটা খারাপ, নুসরাত আমার সাথে এমনটা করতে পারলো। নুসরাত বলতে আমাদের প্রধানমন্ত্রীর কথা তুই বলছিস না তো? হ্যাঁ, তার কথাই বলছি। তোরা তো একই ভার্সিটিতে পড়েছিস, তাহলে তোরা তো বন্ধুত্ব থাকার কথা। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু আমি ওকে ভালোবাসি। আর ও বলেছিল যখন ওর প্রতিষ্ঠিত হবে তখন যেন আমি ওকে ভালোবাসার কথা বলি। তা তো বুঝলাম, কিন্তু তুই কি ওকে কিছু বলেছিস? বলেছিলাম, কিন্তু ও এখন প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে আমাকে ভুলে গেল, আর ও এই কথা আমাকে জানিয়ে দিল। তাহলে এখন কি করবি? আমি ওকে এত সহজে হারতে দেব না। ওকে যে করেই হোক আমি আমার করেই নিব। তাহলে তোর ডক্টর হওয়ার স্বপ্ন কি করে পূরণ হবে? দুটোই একসাথেই করব, তুই কোনো চিন্তা করিস না। যার জন্য আগে আমি একটু 1 বছর অপেক্ষা করতে হবে, তারপরে আমি ওর কাছাকাছি যেতে পারবো। তা কি করে সম্ভব? এইসব আমি দেখে নেব, এখন আমি শুধু ওকে ডিস্টার্ব করতে থাকি। ও যদি তোকে পুলিশের হাতে তুলে দেয় তাহলে কি হবে তুই বুঝতে পারছিস কি? ও এমনটা করতে পারবে না। কেন পারবে না তা তো বলবি আমাকে। তার কারণটা হচ্ছে, ওর যদি আমাকে পুলিশের হাতে দিয়ে দেয় তাহলে তো সবাই সত্যিটাই জেনে যাবে, তাই এমনটা করবে না। কিন্তু এমনটা না করে যদি অন্যভাবে করার চেষ্টা করে তখন কি করবি? তার জন্য পরেও ব্যবস্থা করতে পারবো। এখন আমি রেস্ট নেই, তারপর দেখি কি করা যায়। পরের দিন সকালে আকাশ ক্লাস করতে যায়। ক্লাস শেষ করে আকাশ পড়াশোনা না করেই চলে আসে নুসরাতের কাছে। নুসরাত তখন ছাদে ছিল। আকাশ দূর থেকে নুসরাতকে ফ্লাইং কিস দিতে থাকে। এতে করে নুসরাত ছাদেও সময় কাটাতে পারছে না, এক কথায় বিরক্ত হচ্ছে। তাই নুসরাত হাতের ইশারায় আকাশকে বলে, এখানে কি চাই? তোমাকে চাই। এতে করে নুসরাত অনেক রেগে যায়। নুসরাত রেগে গিয়ে সিকিউরিটিদেরকে কি জানি বলে, যা আকাশ দূর থেকেই বুঝতে পারে। তাই আকাশ ওখান থেকে তাড়াতাড়ি নেমে চলে যায়। ওখান থেকে এসে আকাশ পড়াশোনা করতে থাকে। আকাশ রাত 1টা পর্যন্ত পড়ে। আকাশ ভালো ছাত্র বলে একটা পড়া 2বার পড়লেই আকাশের তা মুখস্থ হয়ে যায়। অন্যদিকে আকাশ এভাবে 1 মাস হয়ে যায়। আকাশ প্রতিনিয়ত নুসরাতকে দেখেই যাচ্ছে। ওইদিকে হঠাৎ করে পুলিশ আকাশের কাছে আসে। এই, তোর নাম কি আকাশ? হ্যাঁ, কেন বলুন তো? থানায় চল। আমার অপরাধ কি? ওখানে গেলেই দেখতে পারবি। দেখুন, আপনি বিনা কারণে ওকে নিয়ে যেতে পারেন না। তুই কে রে? তোকে কেন বলবো? আর তুই কি আমাকে আইন শিখাচ্ছিস? দরকার হলে শিখাবো। তোর এত সাহস, তুই পুলিশের সাথে? পুলিশের এমন ব্যবহার দেখে রাশেদ ওর আইডি কার্ড দেখায়। আইডি কার্ড দেখে পুলিশ রাশেদের কলার ছেড়ে দেয়। আমরা বুঝতে পারিনি। সাধারণ মানুষ আইন সম্পর্কে না জানার কারণে আপনারা নিজেদের পাওয়ার দেখান। এখন এটা বলুন, আমার অপরাধটা কি? আপনারা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে তারপর ধরতে আসবেন। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী আপনাকে নিয়ে যেতে বলেছে। তাহলে তো যেতেই হয়। রাশেদ, চল আমরা একটু ঘুরে আসি। চল তাহলে। তার আগে আমার প্রফেসরকে একটু জানিয়ে রাখি, যাতে করে ওনারা কোনো সমস্যা করলে উনি ব্যবস্থা নিতে পারে। পুলিশ আকাশ ও রাশেদকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। ওখানে নুসরাত বসেছিল একটা চেয়ারে। আকাশকে দেখে চোখ লাল করে রেখেছে। এসেছি, এবার বলুন কি কারণে এখানে এনেছেন? আপনার নামে আমাদের দেশের প্রধানমন্ত্রীর অভিযোগ আছে। তা অভিযোগটা কিসের? ইপটিজিং এর কেস। এই কথা শুনে আকাশ, রাশেদ ওরা দুজনেই হাসতে থাকে। ওদের হাসি দেখে নুসরাত তো আরো বেশি রেগে যায়। অফিসার, আমি এখানে এদের হাসি দেখতে আসিনি, আমি এসেছি এদেরকে জেলের ভিতরে ঢোকাতে। দেখুন, আপনি প্রধানমন্ত্রী বলে যে কাউকে জেলে ঢোকাতে পারেন না।
তুই কে রে? আর তোকে আমার খুব চেনা চেনা লাগছে, কেন বলতো? আমরা সেই ইয়ারে ছিলাম, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা ছিল। এই জন্য। আচ্ছা, আপনার একটা কথা বলেন, নুসরাত সরি প্রধানমন্ত্রী কি একা একাই চলাচল করে? একা একা চলবে কেন? ওনার সাথে সিকিউরিটি থাকে, পুলিশ থাকে। তাহলে আমি এত কিছুর ভিতরে ওনাকে ইফটিজিং করবো কিভাবে? আমাকে তা বলুন আগে। কথাটা ঠিক বলেছেন। সত্যি ম্যাডাম, আপনার আশেপাশে তো দূরের কথা, আপনার 100 ফুটের ভেতরেও তো সাধারণ মানুষ আসা সম্ভব না। সেখানে তাহলে ইফটিজিং কি করে করবে? আমি ওকে জেলে ফুটতে বলেছি, তাই আমি যা বলবো তাই হবে। ম্যাম, দেশে তো আইন বলে একটা কথা আছে, তাই আপনি ইচ্ছে করলেও তা বদলাতে পারবেন না। তাহলে আমি কেস করব, আপনি এফআইআর লিখুন। শিওর ম্যাম, বলেন। কেস হলে তো সব সত্য হয়ে যাবে। কি সত্য? এই যে একজন সাধারণ ছেলে হয়েও আপনার মতো একজন মানুষকে ইফটিজিং করার ধারে যদি জেলে থাকে, তাহলে তো আমি অনেক ফেমাস হয়ে যাব। এই ছেলে সত্যি অনেক ট্যালেন্টেড ম্যাডাম। আমি জানি ও ট্যালেন্টেড। দেখুন ম্যাম, আমার মনে হয় আপনার কেস করা ঠিক হবে না, কারণ এই ব্যাপারটা যদি জানাজানি হয় তাহলে আপনারই ক্ষতি। নুসরাত আর কোনো কথা না বলে রাগ করে চলে যায়। নুসরাত বের হওয়ার সাথে সাথে সিকিউরিটিও চলে যায়। সবাই যাওয়ার পর পুলিশ আকাশকে বলে, তোমাকে একটা প্রশ্ন করব কি? কি প্রশ্ন? তাড়াতাড়ি করুন। ম্যাডামের সাথে আপনার শত্রুতা কিসের? আমি ওর ভার্সিটি লেভেলের লাভার ছিলাম, শুধু এতটুকুই জেনে রাখুন। কি বলছেন? এখন আমাকে আর দেখতে পারে না। এখন আমি যাই তাহলে? হ্যাঁ, আর ভাড়াটা একটু দিলে ভালো হয়। ভাড়া নেই আমার কাছে। তাহলে আমাদের যেখান থেকে এনেছেন সেখানে দিয়ে আসুন, নয়তো আমি এখন এটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিব আজকের ঘটনাটা। এতে করে আপনাদের কি হবে বুঝতেই পারছেন তো। ঠিক আছে, আমরা না হয় দিয়ে আসবো। এরপর পুলিশ রাশেদ ও আকাশকে দিয়ে আসে। ওরা দুজনে রুমে গিয়ে বসে থাকে। তখন আকাশ বলে, দেখলি তো, বলেছিলাম না, তা না গিয়েও কাজ হবে না। সত্যি বন্ধু, তো জবাব নেই। এখন পড়তে হবে, অনেক পড়া বাকি আছে। আকাশ পড়তে থাকে। রাত 1টার পর আকাশ পড়া শেষ করে, আবার ঘুমিয়ে পড়ে। এরপর আর কয়েকদিন আকাশ নুসরাতের কাছে যায়নি। 2 মাস পর আকাশ একটা জন্মদিনের পার্টিতে যায়। ওই পার্টিতে নুসরাতও যায়। নুসরাত আকাশকে দেখে ওর কাছে আসে। ওই, তুই এখানে কেন? আমি থাকলে ক্ষতি কি? ক্ষতি না, কিন্তু আমাকে এটা বল, তোকে কে দাওয়াত করলো? আমাকে যেই দাওয়াত করুক না কেন, তোমাকে কেন বলতে যাব? বেশি পটর পটর করবি না আমাদের সাথে। আই লাভ ইউ। আমারও তুই আমার পিছনে কেন পড়ে আছিস? তাহলে কার পিছনে পড়ে থাকবো? আমি ছাড়া যার ইচ্ছে পিছনে পড়ে থাক, তবু আমার পিছনে এইভাবে ঘুরঘুর করিস না তো। তাহলে একটা কথা বলো তো আমাকে। কি কথা? বল তাড়াতাড়ি। আমি তো তোমাকে গত 2 মাস যাবত দেখা করিনি, সেখানে কি না তুমি বলতেছো আমি তোমাকে। তার মানে কি তুমি আমার সাথে? তোর সাথে কি? অনেক মিস করেছো আমাকে, তাই না? কি তোকে মিস করব আমি? মাথা খারাপ হয়েছে কি আমার? তাহলে তোমার কেন মনে হয় আমি তোমাকে এখনো ডিস্টার্ব করি? আমি তেমন কিছু বলিনি। তাহলে কি বোঝাতে চেয়েছো বলো আমাকে? কিছু না। দেখ, তুই আমার পিছনে না ঘুরে নিজের লাইফটাকে সাজা। আমার লাইফে তুমি না থাকলে সাজানো যে হবে না। দেখ, আমার সময় শেষ, আমি যাই, আর নিজের খেয়াল রাখবি। কি বলো, এত কেয়ার আমার উপরে? কি আর না, সাবধান করে দিলাম তোকে। দেখা যায়। নুসরাত চলে যায়। অন্যদিকে আকাশ আর কোনো উপায় না পেয়ে খেয়ে হোটেলে চলে আসে। হোটেলে এসে পড়াশোনা করে ঘুমিয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে আকাশের পরীক্ষা চলে আসে। তাই আকাশ আগের থেকেও এখন অনেক ভালো করে পড়াশোনা করতে থাকে। তার সাথে পরীক্ষার সব কাজ করতে থাকে। আব্বু, আমার 20,000 টাকা লাগবে। কবে দিতে হবে বল? জিজ্ঞেস করবে না কেন চেয়েছি। দেখ, আমি তোকে বিশ্বাস করি, তুই কোনো খারাপ কাজে এই টাকা ব্যয় করবি না, তা আমি জানি। সামনে আমার পরীক্ষা, তাই ফিস জমা করতে হবে। তাহলে তোর আম্মুর সাথে কথা বল। কেমন আছিস আকাশ?
আম্মু আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সাবধানে পরীক্ষা দিস। ঠিক আছে আম্মু, তাই দিব। তুমিও নিজের খেয়াল রাখবে। রাখবো আমি নিজের খেয়াল। কল কেটে দিয়ে আকাশ একটু চিন্তা করতে থাকে। মেডিকেল কলেজে গিয়ে আকাশ ফিস জমা দিয়ে দেয়। জমা করে আকাশ হল টিকিট নিয়ে চলে আসে। কিন্তু আকাশের পরীক্ষা হবে অন্য আরেকটা ভার্সিটিতে। 2 দিন পর আকাশের পরীক্ষা, তাই ভালো করে পড়তে থাকে। তার সাথে রাশেদও পড়তে থাকে, তাই ওরা দুজন পড়াশোনা শেষ করে। পরীক্ষা দিন সকালবেলা আকাশ ও রাশেদ পরীক্ষা দেওয়ার জন্য রাস্তায় বের হয়। যখন ওরা গাড়ি পাচ্ছিল না, ঠিক তখনই কয়েকটা গাড়ি আসে সামনে। গাড়িগুলো দেখে আকাশ ও রাশেদ কয়েক পা পেছনে চলে আসে। গাড়ির ভেতর থেকে নুসরাত বলে, ওই তোরা দুজন কোথায় যাচ্ছিস? চোখে কি কম দেখেন? মানে? দেখছেন না হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে আছি, এর মানেও কি আপনাকে বুঝিয়ে দিতে হবে? নুসরাত আকাশের কথায় কিছুটা অপমানিত বোধ করলো। নুসরাতের এমন চুপ করে থাকার ব্যাপারটা দেখে সিকিউরিটি বলে, ওই তোদের সাহস কি করে হয় ম্যামকে এই কথা বলার? তোদের তো এক্ষুনি। শান্ত হ। এখন বল দাঁড়িয়ে আছিস কেন? কি করব তোমার জন্য? সরি, আপনার জন্য ট্রাফিক বন্ধ করে রেখেছে, গাড়ি নিয়ে রাস্তায়, অন্যদিকে পরীক্ষায় দেরি হচ্ছে। ঠিক আছে, আমার গাড়িতে এসে বস। সত্যি কি বসবো? বসতে বলছি না, বস। রাশেদ ও আকাশ গাড়িতে বসে যায়। আকাশ গিয়ে নুসরাতের পাশে বসে। নুসরাত কোনো কথা না বলে চুপ করে বসে আছে। সরি। সরি কেন? আসলে তখন ওইরকম ভাবে কথা বলাটা আমার ঠিক হয়নি, তাই। কোনো ব্যাপার না। আমাদের না হয় সাহায্য করলে, কিন্তু অনেকে হাজার হাজার ছাত্রছাত্রীদের এই সমস্যাগুলোতেই চলতে হয়। কিন্তু কি করব, ট্রাফিক না আটকালে আমার উপর যদি হামলা হয়, তখন তো আমার জীবন চলে যেতে পারে। সেরকম আশা করি কিছুই হবে না। হলে কি হবে তা তো বুঝতে পারছো। হ্যাঁ, তা তো বুঝলাম। আচ্ছা, সামনে আমার হল, আমি সামনে নেমে যাব। বেস্ট অফ লাক। তোমাকেও বেস্ট অফ লাক। সিকিউরিটি দরজা বন্ধ করে দিলে গাড়ি চলতে শুরু করে। নুসরাত ওর কাজের জায়গায় চলে আসে। অন্যদিকে আকাশ পরীক্ষার হলের ভেতরে চলে আসে। ওখানে 2টো কলেজ, একটাই মেডিকেল ছাত্রছাত্রীদের পরীক্ষা হবে এবং আরেকটা হলে আইন নিয়ে যারা পড়াশোনা করছে তাদের পরীক্ষা হবে। আকাশ ওর রুম খুঁজে নিয়ে বসে পড়ে। অনেক ভালোভাবে আকাশ পরীক্ষা দিতে থাকে, কেননা আকাশকে যে ওর স্বপ্ন পূরণ করতেই হবে, তাই ওর পড়াশোনা করতে হচ্ছে। পরীক্ষা শেষ করে আকাশ দেখে রাশেদ বসে আছে। কি রে, কখন এলি? এই তো 10 মিনিট হলো। কিন্তু তুই এত দেরি করে কেন এলি? দে, কোথায় মাত্র পরীক্ষা শেষ হলো, 5 মিনিট হলো। এখন চল, বাসায় যেতে হবে, কাল আবার পরীক্ষা আছে। কি বলছিস, আবার পরীক্ষা? কেন, তোর কি নেই? আমাদের এক একটা বিষয়ের জন্য কম করে 3টা ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, চিন্তা করিস না, দরকার হলে আমি তোর সাথে আসবো। ওকে বন্ধু, এখন চল। আকাশ ও রাশেদ বাসায় চলে আসে। বাসায় আসার পর ওরা যে যার মতো পড়তে থাকে। অন্যদিকে নুসরাত অফিস শেষে বাড়িতে এসে ভাবতে থাকে, আমি কি করলাম আজকে? আমাকে তো আকাশকে সাহায্য করার বদলে আরো খারাপ কিছু করার ছিল, কিন্তু আমি তা কেন করলাম? কার সাথে কি খারাপ কথা, কিছুই তো বুঝতেছি না। নুসরাতের বাবা এই দিকেই যাচ্ছিল। তখন নুসরাতের মুখে এই কথাগুলো শুনে ওর দিকে এসে প্রশ্নগুলো করে। আব্বু, আমি আকাশের কথা বলছি। আকাশ বলতে ওই ছেলেটা নয় তো যে তোকে সাহায্য করেছিল? হ্যাঁ আব্বু, ওর কথা বলছি। তা আজকে কি করেছিলি? এরপর নুসরাত ওর বাবাকে আজকের ঘটে যাওয়ার সব কিছু বলতে থাকে। নুসরাতের বাবা সবটা শোনার পর, আচ্ছা একটা কথা বলতো, তুই কি আকাশকে পছন্দ করতি? হ্যাঁ বাবা, কিন্তু এখন প্রধানমন্ত্রী হয়ে ওর সাথে প্রেম করব কিভাবে তুমি বলো? আচ্ছা, তুই তো এত তাড়াতাড়ি বিয়ে করবি না। তাছাড়া ছেলেটার আর 2 বছর হলে ডক্টরি পাস হয়ে যাবে। যদি ছেলেটা অনেক বড় একজন ডাক্তার হয় তখন কি তুই মেনে নিবি? মেনে নিতেও পারি। আচ্ছা, ছেলেটা কি তোকে এখনো ভালোবাসে? হ্যাঁ আব্বু, বাসে। আর আমি ওকে আরো অনেক ভালোভাবে পরীক্ষা করব। পরীক্ষা করবি মানে? বাবা, তুমি শুধু দেখে যাও, বিয়ে তো আমি ওকেই করব,
কিন্তু তার জন্য ওকে আমি অনেক কষ্ট দিব। যদি এত কষ্ট সহ্য করার পর ও আমাকেই ভালোবেসে যায় তাহলে তার কোনো সমস্যা নেই। আর তাছাড়া ও কিন্তু আকাশ প্রতিদিন ডিস্টার্ব করে, কিন্তু এখন পরীক্ষার জন্য সে আর করে না। ঠিক আছে, যা ভালো মনে হয় কর। আচ্ছা আব্বু। এইদিকে 1 মাস কেটে যায়। আকাশের পরীক্ষাও শেষ হয়ে যায়। আকাশের পরীক্ষা শেষ হতেই আকাশ আবারও নুসরাতকে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে। এবার নুসরাত ভালো করে বুঝতে পারে আকাশ ওর জন্য বেলুন, কার্ড, লাভ কার্ড এগুলো হাতে করে সব কিছু দিয়ে উইশ করতে থাকে। নুসরাত ওইগুলো দেখে প্রথমে রাগ দেখায়, কিন্তু একটু পরে লুকিয়ে লুকিয়ে হাসতে থাকে। আকাশ চলে যায়। 15 দিন পর হঠাৎ করে আকাশ নিজেকে একটা রুমে দেখতে পেল, আর তার সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে। আকাশ তো প্রথমে ভেবেছিল এইগুলো হয়তো নুসরাতের কাজ, কিন্তু পরে জানতে পারে নুসরাতের নয়, বরং আরেক ব্যক্তির। আমি কোথায়? আর আমাকে এইভাবে ধরে নিয়ে এসেছেন কেন? তার আগে এটা বল, এই ছবিতে থাকা ছেলেটা কি তুই? দেখে তো মনেই হচ্ছে, কিন্তু এই ছবি দেখার জন্য কি আমাকে তুলে নিয়ে এসেছেন? ছবির জন্য না, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই সামান্য একটা মেডিকেল কলেজের ছাত্র হয়ে একজন প্রধানমন্ত্রীকে ইফটেজিং করিস, এটা কিভাবে সম্ভব হতে পারে? তা আজ জেনে আপনি কি করবেন? ওনার যেখানে সমস্যা হয় না সেখানে আপনি তো মাথা ঘামাচ্ছেন কেন? আমি ভেবেছিলাম ও প্রধানমন্ত্রী বলে ওকে প্রেম প্রস্তাব দেওয়া তো দূরের কথা, কোনো ছেলে ওর আশেপাশেও আসতে পারবে না, আর তুই সেখানে। তার আগে এটা বলেন, এতে আপনার সমস্যা কোথায়? সবচেয়ে বেশি সমস্যা তো আমার, কারণ আমি ওকে ভালোবাসি, বুঝতে পারলি? কি? আপনি ওকে ভালোবাসেন? আর নুসরাত কি আপনাকে বাসে? পাগল নাকি আমি যে ওকে ভালোবাসার কথা বলবো? আমি তোকে সরাসরি বিয়ের প্রস্তাব দেব। তোকে শুধু সাবধান করে দিলাম, এরপর থেকে যদি তোকে ওর পিছনে দেখি তাহলে মেরে ফেলবো, মনে রাখিস কথাটা। ঠিক আছে, আমি আর ওর কাছে যাব না, প্লিজ আমাকে তাহলে ছেড়ে দিন। এই তো, গুড বয়। এখন তাহলে যা এখান থেকে। রানার লোক আকাশকে ওর হোটেলের সামনে এসে নামিয়ে দিয়ে যায়। আকাশ হোটেলে গিয়ে দেখে পুরো হোটেলের ভেতরের রুমে অনেক জিনিসপত্র ভাঙচুর করা। রাশিদ, কি করে হলো এইসব? তোর কি কিচ্ছু মনে নেই? কই না তো, কি হয়েছিল? কিছু লোক এসে তোকে অজ্ঞান করে এইসব কিছু করেছে। যাক, ভালোই হলো তুই ফিরে আসতে পেরেছিস। তবে ওরা যাই করুক না কেন, ওদের উদ্দেশ্যে আমি সফল হতে দিব না। কিসের উদ্দেশ্য? ওরা আমাকে নিয়ে গিয়েছিল কারণ আমি যে নুসরাতকে ডিস্টার্ব করি তার জন্য। এইসব কিছু নুসরাতের চাল নয় তো? না, আমার তেমন মনে হয়নি। তাহলে আগে কি হয়েছে তা তো বলবি। আমাকে যে লোকটা নিয়ে গিয়েছিল ওই লোকটা নাকি নুসরাতকে পছন্দ করে। আমাকে তুলে নিয়ে গিয়েছিল ওই জন্যই, যাতে করে আমি নুসরাতের কাছে আর না যাই। কি বলিস? এত কিছু হয়ে গেল? তার বলতে এখন তুই কি করবি? ওকে কি ভুলে যাবি? 4 বছরের ভালোবাসা এত তাড়াতাড়ি ভুলে যায় কি করে? কিন্তু ওই লোকটা তো তোকে, তাহলে এবার কিচ্ছু হবে না। ওই লোকটা আমার উপরে অনেক মাস থেকে নজরদারি করছিল, যার জন্য ও এমনটা করতে পেরেছে। এখন একটা কাজ কর, আমাকে আরো সতর্ক থাকতে হবে ওদের কাছ থেকে। কিন্তু কিভাবে? আচ্ছা, আমরা যদি এই বাসাটা চেঞ্জ করে দেই তাহলে কি কোনো অসুবিধা আছে? তা নেই, কিন্তু বাসা কোথায় পাবে তুই? বাসা আমার দেখাই আছে। এখন তুই এইগুলো গুছিয়ে নে, আমরা এখান থেকে বের হব। তাতেও কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। তাহলে এখন উপায়? আমার মনে হয় তোর ওখানে যাওয়ার পর কেউ তোর উপর লক্ষ্য রাখে, আর তুই গেলে তোর উপর ও নজর রাখে। কে হতে পারে সে? সে হচ্ছে ওই বাড়ির সিকিউরিটি। বাড়ির সিকিউরিটি? হ্যাঁ বন্ধু, আমার মনে হচ্ছে বাড়ির কোনো সিকিউরিটি এই তথ্য ফাঁস করে দিচ্ছে। এখন তাহলে উপায় কি? তুই কি নুসরাতকে সব কথা বলে দিবি? মাথা খারাপ? ওকে যদি সব কথা বলে দিই আমি, তাহলে ও নিজেই টেনশন করবে। এখন তাহলে কি করবি? তুই আর কি ভাবছিস? আমাদের যা করতে হবে কৌশলে করতে হবে। ওই ছেলেটা আমাকে বলেছে আমি যেন নুসরাতের পাশে না যাই, তাহলে এমন কোনো পন্থা হাঁটতে হবে যা থেকে আমাদের অনেক ভালোই হবে। তাহলে তো ভালোই হবে। এইদিকে আকাশের বাবা মা আকাশকে দেখার জন্য গ্রাম থেকে শহরে আসে। আকাশ ওনাদের নিয়ে বাসায় আসে। এই বাসায় আকাশ ও শুধুমাত্র রাশেদই থাকে। বাবা মা আসার পর আকাশ নিয়ে আসে ওনাদেরকে। তা আকাশ, তুই কি এখানে থাকিস? হ্যাঁ আব্বু, আমি আমার একজন বন্ধু, আমরা দুজনেই এখানে থাকি। তা তোর সেই বন্ধুটা কোথায়? আব্বু,
ও তো বাজারে গিয়েছে, আমিও কল দিই, তোমরা ফ্রেশ হয়ে নাও। আকাশের বাবা মা ফ্রেশ হতে চলে গেল। আকাশ সে ফাঁকে রাশেদকে কল দিয়ে মাংস নিয়ে আসতে বলে। রাশেদ আসার সময় 1 কেজি মাংস নিয়ে আসে। রাশেদ আসতেই বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি, কেমন আছেন আপনারা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। আকাশ আমাদের নিতে বাস স্ট্যান্ডে গিয়েছিল। তাহলে তো ভালো। আন্টি, আপনারা তাহলে গল্প করেন, আমি রান্না করে দিই। তোমরা কেন রান্না করবে? কাজের বুয়া নেই? আসলে উনি ছুটি নিয়েছে অসুস্থ করে, তাই 2 দিন ধরে আমরাই রান্না করছি। তোমাদের কিছু করতে হবে না, আমি রান্না করছি তোমাদের জন্য। কি যে বলেন আন্টি, আপনি কেন কষ্ট করতে যাবেন? আমি করে নেব। কোনো কিন্তু না, আমি রান্না করে নিয়ে আসতাছি, তোমরা বসে বসে গল্প করো। আকাশের আব্বু আকাশ রাশেদ গল্প করতে থাকে কিভাবে ওদের পড়াশোনা চলছে এই সব ব্যাপার নিয়ে। অন্যদিকে আকাশের আম্মু রান্না করতে ব্যস্ত। রান্না প্রায় শেষের দিকে। রান্না শেষ হওয়ার পর ওনারা 4 জন মিলে খায়। খাবার এতটাই টেস্টি হয়েছে যে রাশেদের চোখ দিয়ে পানি পড়ে গেল। কেননা রাশেদকে এত আদর করে কেউ কখনো খাওয়ায়নি। কেননা রাশেদের বাবা মা মারা যায় রাশেদের যখন 10 বছর বয়স ছিল। ওরা খেয়ে শুয়ে পড়ে। আকাশ গিয়ে রাশেদের রুমে ঘুমায়, আর আকাশের বিছানায় ওর বাবা মা ঘুমায়। এভাবেই 3 দিন কেটে যায়। আকাশের বাড়িতে অনেক কাজ, যার জন্য আকাশের বাবা মা যাওয়ার জন্য বলছে, কিন্তু আকাশ আরও কয়েকদিন থাকার জন্য বলছে। এদিকে আকাশ রাশেদ ও আকাশের বাবা মা নিয়ে যায় বাস স্ট্যান্ডে। ওখানে যাওয়ার পর হঠাৎ করে কয়েকটা গাড়ি যাওয়ার সময়ে আকাশকে দেখে এবং গাড়ি থামিয়ে দেয়। সিকিউরিটি বের হয়ে গাড়ির দরজা খুলে দেয়। ওই গাড়ি থেকে নুসরাত মাথা বের করে এবং ইশারায় আকাশকে ডাকে, ওই এদিকে আয়। কেন আসবো? আসতে বলছি। পাশে বাবা মা। নুসরাত আকাশের বাবা মাকে দেখে সিকিউরিটিদেরকে দরজা খুলে দিতে বলে। দরজা খুলে দাও, আমি বের হব। আর ওই যে লোকগুলোকে দেখতেছো, ওই জায়গায় গিয়ে পজিশন নাও। ঠিক আছে ম্যাম। সিকিউরিটিগুলো বের করে গাড়ির দরজা খোলার আগেই পজিশন নিয়ে নেয়। তা দেখে আকাশের বাবা মা কিছুটা ঘাবড়ে যায়। বাবা মা, ভয় পাওয়ার কিছু নেই, আমি আসছি তো তোমাদের সাথে। এর মধ্যে সিকিউরিটিগুলো চারদিকে ঘিরে দাঁড়িয়ে আছে, যাতে করে বাইরের কেউ আকাশকে না দেখতে পারে। নুসরাত ওদের সামনে গিয়ে, ওই তোরা 2 জন কোথায় যাচ্ছিস? কোথাও না, বাবা মা গ্রাম থেকে এসেছে কয়েকদিন থেকে, এখন আবার চলে যাচ্ছে, তাই এগিয়ে দিতে যাচ্ছি। বাবা মা বলাতে নুসরাত ওনাদের পা ছুঁয়ে সালাম দেয়। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমাকে এত পরিচিত কেন লাগবে? আসলে আন্টি, আমি এই দেশের প্রধানমন্ত্রী। কি? তুমিই তাহলে নুসরাত? আকাশ কতবার তোমার সম্পর্কে বলেছে, আর আজকে তোমাকে চোখেও দেখলাম। সত্যি কত কিউট একটা মেয়ে ও। আমার তো তোমাকে অনেক পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে? আমি তো কিছুই বুঝলাম না। ও কিছু না, আপনি যান তাহলে, আমি মা বাবাকে গাড়িতে তুলে দিচ্ছি। ঠিক আছে, আমারও কাজে দেরি হয়ে যাচ্ছে, আমি আসি তাহলে এবার। নুসরাত চলে যাওয়ার পর আকাশ ওর বাবা মাকে গাড়িতে উঠিয়ে দেয়। কিছুক্ষণ পর গাড়ি চলতে থাকে। অন্যদিকে আকাশ নিজের মতো করে চলে আসে বাসায়। বাসায় এসে শুয়ে থাকে। অন্যদিকে নুসরাত নিজের মতো করে কাজ করতে থাকে। পরের দিন আকাশ যখন মেডিকেল যাচ্ছিল, তখন আকাশের পথ আটকে দাঁড়ায় রানা। ওই দাঁড়া। রানার কথা মতো আকাশ দাঁড়িয়ে যায়। রানা আকাশের সামনে এসে, শুনলাম নুসরাত নাকি তোর বাবা মার সাথে দেখা করেছে। দেখা তো করিনি, আসলে আমি বাবা মায়ের সাথে বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, তখন এখানে নুসরাত আসে, ব্যাস এতটুকুই জানি। তাছাড়া আমি নুসরাতকে বললেই কি ও চলে আসবে নাকি? কথাটা তো ঠিক বলেছিস, কিন্তু তোকে দেখে ও দাঁড়িয়ে গেল কেন বলতো? তা আমি কি করে বলবো? আমার সাথে বাবা মা ছিল, তাই বাবা মায়ের সাথে কথা বলে আমি আবার চলে গেছে। তা তুই এখন ওর পিছু করছিস না তো? বিশ্বাস করুন, আমি ওনার পিছু নিচ্ছি না। তাছাড়া আমি তো এখন আর ওখানে ফলো করি না। ভেরি গুড, আর কখনো করার চেষ্টাও করবি না। রানা চলে যায়। রানা যাওয়ার পর আকাশ মেডিকেলও চলে যায়। অন্যদিকে নুসরাত বাড়িতে এসে অনেক খুশি খুশি লাগছে ওর, তাই নিজের রুমে বসে বসে কি যেন ভাবছে। তখন নুসরাতের বাবা এসে পড়ে।
নুসরাত, আজকে হঠাৎ এত খুশি কেন? কারণ আজকে আমার হবু শ্বশুর শাশুড়ির সাথে দেখা হয়েছিল, আর আমি ওনাদের পা ছুঁয়ে সালামও করেছি। সত্যি আব্বু, আকাশের মা বাবা অনেক ভালো। আকাশ আগে ডক্টর হোক, তারপর আমি ওকে বিয়ে করব। ঠিক আছে, তাই করিস। এখন তাহলে একটা কাজ কর তুই। কি কাজ আব্বু? আমি খবর পেয়েছি কয়েকদিন যাবত আকাশকে কিছু লোক ফলো করে। এখন আমি ভাবতে পারছি না ওকে ফলো করে কার কি লাভ হতে পারে। তুমি শিওর তো আব্বু? হ্যাঁ, আমি শিওর। আজকেও ছেলেটা যখন মেডিকেলে যাচ্ছিল তখন আমি দেখলাম একটা ছেলে ওর সাথে অনেক রেগে রেগে কথা বলছিল। আচ্ছা, কিন্তু কোনো চিন্তা করো না, ও সব সামলে নিবে। আর কোনো সমস্যা হলে তখন আমি দেখব। ওরা কথা বলতে থাকে। এদিকে আকাশ ওর মতো কাজ করতে থাকে, অন্যদিকে আকাশের সেমিস্টারও শেষ হতে থাকে। আর একটা বছর বাকি। তবে একটা বছরে নুসরাতের জন্য অনেক ছেলে এসেছে, কিন্তু নুসরাত সব ছেলেকে রিজেক্ট করে দিয়েছে। অন্যদিকে রানা আকাশকে তুলে নিয়ে যায়, কেননা রানা অনেকবার বলার পরও আকাশ নুসরাতকে ফলো করে, সেই জন্য। আমাকে এভাবে তুলে কেন এনেছেন? তোকে বারবার আমি বলেছি, এরপরেও তুই আমার কথা শুনিসনি। আজকে তোকে একটা শিক্ষা দিতে হবে। বলেই আকাশকে মেরে রুমে আটকে রাখে। অন্যদিকে সিকিউরিটি এসে নুসরাতকে বলে, ম্যাম, আপনি যার উপর নজর রাখতে বলেছিলেন ওই ছেলেটাকে কারা যেন তুলে নিয়ে গেছে। কি? কার এত বড় সাহস হলো যে আকাশকে তুলে নিয়ে গেল? ম্যাম, মনে আছে ওই লোকটার কথা? কোন লোক? এমপি সাহেবের বাড়িতে আপনাকে একটা ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সে ছেলে। কি? ওর এত বড় সাহস? ওকে তো আমি দেখে নিব। এখন ওকে কোথায় নিয়ে গেছে আগে আমাকে তা বলো। ম্যাম, ওনাকে তো একটা বাড়িতে নিয়ে আটকে রাখা হয়েছে। তা ওই বাড়িটা কোন দিকে? আর কোনো খোঁজ পেলে? জি ম্যাম, ওরা যখন আকাশকে গাড়িতে তুলে নিল তখন আমি ওদের পিছু নেই। এরপর আমি ওদের পিছু নিতে নিতে চলে আসি। তা এখন এটা বলো, কোথায় নিয়ে গেছে? ম্যাম, আমি এই জায়গায় চিনি না, তবে আমার কানের কাছে পানির ঢেউয়ের আওয়াজ আসতেছে। আর ম্যাম, রাত হয়ে গিয়েছে, তাই আমি জায়গাটা চিনতে পারছি না। তাহলে এখন কি করব আমি? এইদিকে সিকিউরিটি কিছু বলার আগেই সিকিউরিটি ফোন বন্ধ হয়ে যায়, যার জন্য নুসরাতের টেনশন আরো বেড়ে গেল। তাই আকাশের সামনে থাকা পুলিশকে বলে, আমার এখানে একটা কল এসেছে। ওই কল কোন জায়গা থেকে এসেছে তা কি জানা যাবে? হ্যাঁ ম্যাম, অবশ্যই জানা যাবে। আপনি নাম্বারটা বলেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে ফোর্স পাঠিয়ে দিব। নাম্বার উঠাও। 0187। ম্যাম, আমি 1 মিনিটে লোকেশন জেনে নিচ্ছি। এরপর পুলিশ অফিসার কন্ট্রোল রুমে কল দিয়ে লোকেশন জেনে নেয়, আর ওই লোকেশনে পুলিশ পাঠিয়ে দেয়। পুলিশ পাঠানোর পরে নুসরাত বলে ওঠে, আমিও যাব ওখানে। ম্যাম, আপনার কি যাওয়াটা ঠিক হবে? কোনো কথা নয়, ওখানে যাওয়ার ব্যবস্থা করো আমার। ঠিক আছে ম্যাম। এরপর 3টা গাড়ি নিয়ে নুসরাত বেরিয়ে পড়ে। অন্যদিকে নুসরাত যাওয়ার আগেই পুলিশ গিয়ে ওই জায়গায় যাকে পেয়েছে তাকেই ধরে নিয়ে আসে। পুলিশ ওখানে একটা রুম দেখতে পায়, ওই রুম ভেঙে আকাশকে দেখতে পায়। তাই আকাশকে নিয়ে আসার পথে নুসরাতও চলে আসে। কি হয়েছে? আকাশকে কি পেলে? ম্যাম, আমরা ওখানে যাদের পাঠিয়েছি তাদের তো অ্যারেস্ট করেছি, কিন্তু একজন লোককে ভিতরে দেখলাম আহত অবস্থায়, তাই এখন নিয়ে যাচ্ছি হসপিটালের দিকে। কই দেখি তো তাকে। পুলিশ আকাশের কাছে গিয়ে মুখ দেখালে নুসরাত না চাইতেও কেটে দেয় এবং খুব তাড়াতাড়ি করে আকাশকে ওর গাড়িতে বসিয়ে নিয়ে আসে মেডিকেল। যে মেডিকেল আকাশ পড়ে সেই মেডিকেলে। ওখানে আনাতে কিছু ডক্টর আকাশকে ভেতরে নিয়ে যায়। ওরা ভেতরে চিকিৎসা করতে থাকে, আর নুসরাত বাইরে আসে আর টেনশনে আছে। কিছুক্ষণ পর ডক্টর বের হলো। দেখুন ম্যাম, আকাশ আমাদের মেডিকেল ছাত্রছাত্রীদের মধ্যে অনেক মেধাবী। এখন ওর অবস্থা অনেকটাই খারাপ, কেননা ওকে অনেক মারা হয়েছে। এখন ওকে রক্ত দিতে হবে। তা আপনাদের মেডিকেলে তো রক্ত থাকার কথা। জি ম্যাম, আছে, কিন্তু ওকে তাজা রক্ত দিতে হবে, তাহলে ওর শরীরের জন্য ভালো হবে, কারণ ওইগুলা 1 মাস আগের। আকাশের রক্তের গ্রুপ কি?
A+ ম্যাম। আমার রক্তের গ্রুপও A পজিটিভ। আমি রক্ত দিব, আপনি ওকে রক্ত দেওয়ার ব্যবস্থা করুন। আরও একটা কথা, আমি যে ওকে এখানে নিয়ে এসেছি তা যেন আকাশ না জানে। ঠিক আছে ম্যাম, তাই হবে। নুসরাত রক্ত দিয়ে চলে যায়। নুসরাত যাওয়ার পর আকাশকে রক্ত দেওয়া হয়। 5 ঘন্টা পর আকাশের জ্ঞান ফেরে। আকাশ তাকিয়ে দেখে হসপিটালের ভেতর এসে। কিছুক্ষণ পর ডক্টর আসে। স্যার, আপনি এখানে? তাহলে আমি কোথায়? তুমি এখন আমাদের হসপিটালে আছো। এখন বেড থেকে ওঠার প্রয়োজন নেই, শুয়ে থাকো। ঠিক আছে স্যার, কিন্তু স্যার আমাকে এখানে কেন এনেছে? তোমাকে তো পুলিশ নিয়ে এসেছিল। অন্যদিকে আকাশ ভাবতে থাকে, আমার যতটুকু মনে পড়ে কেউ একজন আমাকে তার সাথে জড়িয়ে ধরে রেখেছিল আর বারবার আমাকে চোখ মেলে তাকিয়ে দেখতে বলছিল। তাহলে কি নুসরাত আমাকে এখানে এনেছে? কি ভাবছো আকাশ? কিছু না স্যার। এখন কি আমি তাহলে যেতে পারি? যাও, তবে সাবধানে থাকবে। ঠিক আছে স্যার। এইদিকে নুসরাত এসে রেস্ট নেয়। রেস্ট নেওয়া শেষ হতেই সিকিউরিটি ওকে ডাকে, সাথে পুলিশকেও। কমিশনার, আপনি কি ওদের মুখ থেকে কথা বের করতে পেরেছেন? ম্যাম, ওদের অনেক রকমের শাস্তি দিয়েও কোনো কথা বের করতে পারেনি। তবে একটা কথা, এরা কিন্তু টাকার জন্য কাজ করে ম্যাম। তা কি করে জানতে পারলে? ম্যাম, এদের অনেক মারার পর জানতে পারি এদের ভাড়া করে আনা হয়েছে, আর এদের যে ভাড়া করেছিল তার মুখ ওরা দেখেনি। বুঝতে পেরেছি। আর সিকিউরিটি, তুমি কি করে ওর মুখ দেখলে? ম্যাম, আমি তো ওনাকে ফলো করছিলাম, তখন দেখেছি। এরপর হয়তো উনি নিজের মুখ ঢেকে নিয়েছে। আরেকটা কথা, আমরা যাওয়ার আগে নাকি ওই লোকটার কাছে কল আসে, আর ওই লোকটা কলে কথা বলে ওখান থেকে পালিয়ে যায়। তার মানে ওকে কেউ না কেউ এখান থেকে খবর দিয়ে সাহায্য করছে। কেউ এমনটা কেন করবে? নয়তো ওই লোকটা পালাতো না যদি না ওর কাছে কল আসতো। কথাটা ঠিক বলেছেন, কিন্তু আমি বলতে পারি আমার পুলিশ ডিপার্টমেন্ট থেকে কেউ এমনটা করবে না। আপনার সিকিউরিটির মধ্যে কেউ ওর সাথে মিশে আছে। আমি যদি জানতে পারি কে সে, তাহলে এত কঠিন শাস্তি দিব যে সে চিরদিন মনে রাখবে। অন্যদিকে আকাশ এখন সুস্থ, তাই আবারও মেডিকেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। যখন আকাশ খেয়াল করে ওকে কেউ যেন ফলো করছে, তাই আকাশ কৌশলে ওই লোকটাকে গিয়ে ফলো করে এবং তার সাথে পেয়েও যায়। এই দাঁড়ান, আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করে যাচ্ছেন। এর কারণটা কি? দেখুন, আপনাকে ফলো করার জন্য ম্যাম আমাকে বলেছে। কোন ম্যাম? আমাদের প্রধানমন্ত্রী। কি? নুসরাত ফলো করার জন্য বলেছে? আমাকে কেন ফলো করতে বলেছে? আপনার কোনো অসুবিধা হলে বা বিপদে পড়লে আমি যেন ওনাকে খবর দিতে পারি, সেজন্য। এবার বললাম, তাহলে আমাকে যেদিন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল ওই নুসরাতই নিয়ে গেছিল আর রক্তও দিয়েছিল। আসলে ঠিক তাই। তবে রানাকে সাহায্য করেছে ওরই সিকিউরিটি। কি বলছেন আপনি? ঠিক বলছি। এই নিন, এই সিকিউরিটির ছবি। এই লোকটাই রানাকে সব তথ্য দিচ্ছে, যার কারণে রানা আমার উপরও নজর রাখতে পেরেছে। চিন্তা করবেন না, আমি ম্যামকে সব বলবো। ধন্যবাদ। আমি তাহলে এবার মেডিকেলে যাই। আকাশ মেডিকেলে চলে আসে। অন্যদিকে সিকিউরিটি চলে আসে বাড়িতে, যেখানে নুসরাত থাকে। ওখানে এসে সব কিছু বলতে থাকে। নুসরাত তো সব কথা শুনে একেবারে রেগে যায় আর ছবির সাথে মিল করে ওই সিকিউরিটিকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। তার সাথে 10 বছরের শাস্তিও দেয়। এইদিকে যেতে যেতে আকাশের ফাইনাল পরীক্ষা চলে আসে। আকাশ অনেক সাবধানে সাথে পরীক্ষা দিতে যায়। আবার পরীক্ষা শেষ হলে সিকিউরিটিগুলো আকাশকে ফলো করতে থাকে, কেননা পুলিশ রানাকে এখনো খুঁজে পায়নি। তাই আকাশের যাতে কোনো ক্ষতি না হয় তাই এই অবস্থা করে। এইদিকে নুসরাত জানে না যে আকাশ সব কিছু জানে। এদিকে আকাশের সবগুলো পরীক্ষা শেষ হওয়ার পর আকাশের স্যারই ওকে ওই মেডিকেলের ডক্টর হতে বলে। আকাশ, আমি চাই তুমি এই হসপিটালেই থাকো। কিন্তু স্যার, রেজাল্ট ছাড়া। চিন্তা করো না আকাশ, তোমার উপর আমার যথেষ্ট ভরসা আছে।
তাহলে স্যার আমি কাল থেকে আসবো। এরপর আকাশ মেডিকেলে থাকা অবস্থায় যেভাবে লোকদের চিকিৎসা করত এখন তার থেকে বেশি চিকিৎসা করতে থাকে। অন্যদিকে নুসরাতের বাবা অসুস্থ হয়ে যায়, তাই নুসরাত ওনাকে নিয়ে ওই হাসপাতালে যায়। তখন ওই হসপিটালে রফিকুল সাহেবকে আইসিইউতে নিয়ে রাখা হয়। আকাশ ওনাকে পরীক্ষা করার জন্য আসে, কেননা রফিক সাহেবের বুকের সমস্যা, আর যিনি ওই রোগের চিকিৎসক উনি এখন হাসপাতালে নেই, তাই ওনার পরিবর্তে আকাশ এখন দেখাশোনা করছে। আকাশ আসতেই নুসরাত দাঁড়িয়ে যায়। ম্যাম আপনি বসেন, আমি দেখছি বিষয়টা। নুসরাত বসে পড়ে। আকাশ রফিকুল সাহেবকে দেখে কয়েকটা টেস্টের জন্য পাঠিয়ে দেয়। টেস্টগুলো করা শেষে আকাশ রিপোর্টগুলো দেখতে থাকে। আকাশের এমন করে রিপোর্ট দেখতে দেখে নুসরাত বলে ওঠে, আব্বুর কোনো অসুবিধা হয়নি তো? আসলে রিপোর্ট তো অন্য কথা বলছে। কি হয়েছে ওনার? ওনার বুকে ছোট একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা অপারেশন করে ঠিক করতে হবে। কি বলছো? এখন এতে কোনো রিস্ক নেই তো? না তেমন কোনো রিস্ক নেই, তবে অপারেশন আজকেই করাতে হবে, কেননা এই ছিদ্র দিনে দিনে বড় হতে থাকবে। যত বড় হবে ওনাকে বাঁচানোর চান্সটা ততই কমতে থাকবে। তাহলে অপারেশনের ব্যবস্থা করো। ঠিক আছে, তাহলে অপারেশনের ব্যবস্থা করছি। কিন্তু অপারেশন কে করবে? কেন? আব্বুর অপারেশন কে করবে তা কি আমি জানতে পারি না? জানতে পারো, সমস্যা নেই। তাহলে বলো। আমি অপারেশন করব। কি তুমি করবে? তুমি তো এখনো ডক্টর হওনি। ডক্টর হয়নি তো কি হয়েছে, আমাকে কি ভরসা করা যায় না? করা যায়, কিন্তু সাবধানে করবে। আমি তাহলে অপারেশন করতে গেলাম। আকাশ অপারেশন করতে চলে যায়। অপারেশন শেষ করে বাইরে বেরিয়ে আসে। আকাশ বাইরে বের হলে নুসরাত সামনে আসে। আব্বু ঠিক আছে তো? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা একটা কথা বলার ছিল। কি কথা? উনি কি নিয়ে এত টেনশন করে? তা তো জানি না, তবে তবে কি? আমার বিয়ে নিয়ে একটু টেনশন করে। তাহলে বিয়ে করে নিলেই তো পারেন। কারোর জন্য অপেক্ষা করছিলাম। কার জন্য? তোমার জন্য। আমার জন্য মানে? পরে বলবো, আগে আব্বু সুস্থ হোক তারপর। ঠিক আছে। এক সপ্তাহ পর নুসরাতের আব্বু সুস্থ হয়। সুস্থ হওয়ার পর ওনাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে। এইদিকে রানা নুসরাতকে কিডন্যাপ করার জন্য একটা ফাঁদ পেতে রেখেছে, যা নুসরাত জানে না। এদিকে নুসরাত আকাশের সাথে দেখা করার জন্য বের হয়। এই সুযোগে রানা নুসরাতকে কিডন্যাপ করে নিয়ে যায়। অনেকদিন পর আমার মনের আশা পূরণ হলো। মানে কি বলতে চাস? তোকে নিজের করে পাওয়ার জন্য কত বছর না আমি অপেক্ষা করেছি। আজ যখন তোকে তুলে নিয়ে এসেছি তখন তোকে আমি বিয়ে করবই। তুই জানিস না আমি কে? যদি জানতিস তাহলে এত বড় একটা কাজ করার সাহস তুই পেতি না। তুই এই দেশের প্রধানমন্ত্রী আর আমি তোকে ভালোবাসি। তোকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তুই আমার প্রস্তাব রিজেক্ট করে দিয়েছিস। তাই আজকে তোকে প্রথমে ভোগ করব, তারপরে তুই নিজে থেকে আমায় বিয়ে করবি। কারণ বিয়ে না করে তোর কাছে যে আর কোনো উপায় থাকবে না। দেখ, আমার এত বড় সর্বনাশ করবি না। তাহলে আমাকে বিয়ে কর, তাহলে বিয়ের পর যা হওয়ার হবে। আমি আকাশকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। তোমার আর ওই ছেলেটার একই কথা। ওকেও যখন ধরে নিয়ে এসেছি ও একই কথা বলেছে, এখন তুইও একই কথা বলছি। আমি কাজে নিয়ে আসতেছি, 1 ঘন্টার ভিতরে তৈরি হয়ে নে। না, আমি তা কখনোই করব না। ওই তোরা দাঁড়িয়ে না থাকে ওকে বউ সাজাতে যা যা লাগে সব কিছু পরিয়ে দে তাড়াতাড়ি। রানা বের হয়ে আসে। অন্যদিকে আকাশকে সিকিউরিটির ব্যাপারটা জানায়। আকাশ সব কথা শুনে একটা বাইক নিয়ে বেরিয়ে যায়, কেননা আকাশ ভালো করেই জানে কোথায় নিয়ে যেতে পারে নুসরাতকে। আকাশ ওখানে গিয়ে দেখে চারদিকে লোকজন দাঁড়িয়ে আছে আর রানা নুসরাতকে জোর করে বসিয়ে রেখেছে। আকাশকে দেখে লোকগুলো মারতে আসে। আকাশ কোনো উপায় না পেরে মারতে আসে রানাকে। রানাকে মারতে গেলে ওর লোকরা আসে আকাশকে মারার জন্য। আকাশ ওদেরকে মেরে মেরে শুইয়ে দেয় মাটিতে। আকাশকে দেখে নুসরাতের মুখে হাসি ফুটল। সবার মার খাওয়ার শেষে রানা এসে আকাশকে মারতে থাকে।
আকাশ ও রানাকে মারতে থাকে। এক পর্যায়ে আকাশ গুলি করে রানাকে মেরে ফেলে। রানা গুলি খেয়ে মারা যায়। মারা যাওয়ার পর ওখানে সিকিউরিটি আর পুলিশ আসতে থাকে। পুলিশ আসার আগেই নুসরাত আকাশের হাত থেকে বন্দুক নিয়ে নিজের হাতে রাখে। পুলিশ যখন ওখানে এসে সবাইকে নিয়ে চলে যায় আর বলে, আমি মেরেছি, তোমরা এদেরকে নিয়ে যাও, আমি আসতেছি। পুলিশ লাশগুলো আর যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে চলে যায়। ওরা যাওয়ার পর নুসরাত আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরে কাঁদছো কেন? আমি ঠিক আছি। আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। কিন্তু তুমি তো প্রধানমন্ত্রী আর আমি গ্রামের ছেলে, আমাদের মিলন হবে কি করে? কেন? গ্রামের ছেলেকে বিয়ে করলে কি হবে? কিচ্ছু হবে না। একদিন তুমিই তো বলেছিলে গ্রামের ছেলেকে বিয়ে করবে না, আর তুমি আমাকে ভালোবাসোনি। আমার থেকে সুবিধা নেওয়ার জন্যই তুমি। প্লিজ ওইসব বাদ দাও। আমি চেয়েছি তুমি আগে ডক্টর হও, তারপর আমরা বিয়ে করব। কারণ আমি প্রধানমন্ত্রী হয়ে অনেকটা চেঞ্জ হয়ে গেছি। কিন্তু বিশ্বাস করো, তুমি যখন আমাকে প্রথম ডিস্টার্ব করতে, আমার তখন অনেক রাগ হতো। কিন্তু আস্তে আস্তে সেই রাগ ভালোবাসায় পরিণত হয়। আমি সব কিছুই জানি, সেজন্য আমার খেয়াল রাখার জন্য, তুমি সিকিউরিটিদের বলতে আমার খেয়াল রাখার জন্য। সেজন্য আমি তোমার ডক্টর হওয়ার অপেক্ষায় ছিলাম, যাতে করে আমি সবাইকে বলতে পারি আমি একজন ডক্টরকে বিয়ে করছি। আচ্ছা এখন চলো, অনেক রাত হয়েছে, এখান থেকে এবার আমাদের বের হতে হবে। হ্যাঁ চলো। আকাশ নুসরাতকে বাইকে করে নুসরাতের বাড়ি দিয়ে আসে। নুসরাত আকাশকে নিয়ে ওর বাড়িতে ঢুকে যায়। বাড়ির ভেতরে গিয়ে নুসরাত ওর বাবার কাছে নিয়ে যায়। দেখো আব্বু, তোমার জামাইকে নিয়ে এসেছি। আকাশ এসেছে তাহলে? হ্যাঁ বাবা। তোমার বাবাও কি? বাবা সব জানে, আর বাবাই তো বলেছে আমাকে তোমার বিপদ, তাই তো তোমার খেয়াল রাখার জন্য সিকিউরিটি আব্বুই বলেছে রাখতে। বসো বসো জামাই, আমার পাশে এসে বসো। ঠিক আছে আঙ্কেল। দেখো, তোমার সাথে নুসরাতের বিয়ে দিতে আমার তো কোনো আপত্তি নেই, তবে নুসরাত গ্রামে গিয়ে থাকতে পারবে না মনে হচ্ছে। তাছাড়া তুমি তো বুঝতেই পারছো। তাহলে আমার একটা কথা ছিল। কি কথা? তাহলে আমি নুসরাতকে নিয়ে গ্রামে যেতে চাই। ও আমার সাথে গ্রামে গিয়ে যাবে আর ওখানে আমাদের সাথেই থাকবে। এরপর বাবা মায়ের সাথে এক সপ্তাহ থেকে আমি বাবা মাকে নিয়ে এখানে আসবো, তারপর আমাদের বিয়ে হবে। কিন্তু তাহলে তোমাদের ব্যবসায়? তা আমার চাচা দেখাশোনা করতে পারবে। তাছাড়া তো কাল বাবা আর চাচা মিলেই তো ব্যবস্থা করে দেখে আসছে। তাহলে কবে যেতে চাও ওখানে? তবে শুধু আমি আর নুসরাতেই যাব, আর কেউ যেতে পারবে না। মানে ওর সাথে কোনো সিকিউরিটি যাবে না, আমরা সাধারণভাবেই যাব। নুসরাত, এ ব্যাপারে তোর মন্তব্য কি? দেখুন, গ্রামে ওকে নিয়ে কেউ বাজে কথা বলতে পারবে না, তাই কোনো সমস্যাই হবে না। ঠিক বলেছে আব্বু, আমি ওখানে গিয়ে 7 দিন থাকবো। ততদিন তুমি এই দিকটা সামলে নিও। ঠিক আছে, আমি তাই করব। পরের দিন আকাশ নুসরাতকে নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার সময়ে শুধুমাত্র একটা পিস্তল নেয় আকাশ, আর ইরার ব্যবহার করা ব্লুটপ্রুফ গাড়িটা নেয়। আকাশ গাড়ি ড্রাইভ করছে, আর নুসরাত আকাশকে ধরে বসে আছে। আকাশ নুসরাতকে নিয়ে বাড়িতে চলে আসে। এইদিকে আকাশের বাবা মা খুশি হয়, ওনারা নুসরাতকে দেখে ঘরে তুলে নেয়। এদিকে নুসরাতের আসার খবরে অনেকেই জেনে গেছে, তাই সবাই নুসরাতের সাথে দেখা করার জন্য আসে। নুসরাত সবার সাথে কথা বলে। চিন্তা করবেন না, এই গ্রামের সকল জিনিসের অভাব আছে, আমি সকল অভাব পূরণ করে দিব, তাই আপনাদের কোনো টেনশন করতে হবে না। আপনারা শুধুমাত্র নিজেদের চেয়ারম্যানকে বলবেন দরখাস্ত করে নিতে, বাকিটা আমি দেখে নিব। তাই আপনারা এবার আসতে পারেন। আমি মাত্র শুধু এখানে এসেছি, কয়দিন থাকবো স্বামীর সাথে আমার। এরপর আমি আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি ওনাদের নিয়ে ফিরে যাব। গ্রামের সবাই খুশি হয়ে চলে যায়। এদিকে রাতে নুসরাতের পছন্দ করার সবকিছু রান্না করতে থাকে। নুসরাত ওইগুলো খেয়ে অনেক মজা পায়। রাতে নুসরাত চলে যায় আকাশের আম্মুর কাছে। বৌমা, তুমি এই রুমে? কেন আম্মু, আমি কি আসতে পারি না? তোমার যখন ইচ্ছে হবে হাসিও, কিন্তু রাত 12টা বাজে, আকাশ তো তোমার জন্য অপেক্ষা করছে। আম্মু, আমাদের তো এখনো বিয়ে হয়নি।
আর তাছাড়া আমরা এক সপ্তাহ এখানে থেকে আপনাদের এখান থেকে নিয়ে যাব। তাহলে আমাদের ব্যবসাকে দেখবে। আমি দেখব, চিন্তা করো না। তাছাড়া চাচা তো আছে, আমি মাসে যতবার সময় পাই এসে দেখে যাব। তাহলে তো ভালোই হয়, কিন্তু আমি চাই তোদের বিয়েটা গ্রামে দিতে। ঠিক আছে আব্বু, আপনি তাহলে বিয়ের ব্যবস্থা করেন। আমি আব্বুকে কল দিয়ে বলছি, তাহলে উনি কালকেই চলে আসবে। আর আমাদের বিয়ের পর উনি আবার চলে যাবে। ঠিক আছে, তাই করো। পরের দিন সকালে আকাশ ও নুসরাতের বিয়ের আয়োজন করা হলো। আকাশের আব্বুর দোকান থাকায় ওখান থেকে বিয়েতে খাওয়ানোর যা যা লাগবে সব কিছুই আয়োজন করা হয়ে থাকে। দুপুরের আগে নুসরাতের আব্বু চলে আসে। নুসরাতকে লাল বেনারসি শাড়ি পরিয়ে দেওয়া হয়। এরপর ঘরের ভেতরে কাজী এসে বিয়ে পরিয়ে দিয়ে যায়। বিয়ের শেষে খাওয়া দাওয়া শেষ করে নুসরাতের আব্বু চলে যায়। রাতের বেলায় নুসরাতকে আকাশের রুমে বসানো হয়। আকাশ রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধের আওয়াজ শুনে নুসরাত আকাশের পা ছুঁয়ে সালাম দিতে আসে। দেখলে তো, শেষমেশ এই গ্রামের ছেলেকে বিয়ে করতে হলো। তা তো করলাম, এখন সালাম দিয়ে নেই তোমাকে। আচ্ছা দাও। নুসরাত সালাম দিতে গেলে আকাশ নুসরাতকে নিচ থেকে উঠিয়ে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার স্থান আমার পায়ে নয়, বুকে। কি? আমি তোর মা হই? সরি বউ, মুখ ফুসকে বেরিয়েছে। আসলে জীবনের প্রথম বিয়ে তো, তাই বলে এত বড় ভুল? তাহলে এরপর বিয়ের সময় মনে রাখবো। কি বললি? করাচ্ছি তোকে বিয়ে। বলেই আকাশকে খাটের উপরে ফেলে দেয়। আর নুসরাতও আকাশের গায়ের উপরে শুয়ে পড়ে।